আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তড়িৎ রসায়নের লেকচার নাম্বার 2টা করার ট্রাই করব। তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব যে তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষ কি? তড়িৎ রাসায়নিক কোষ মানে এখানের মধ্যে কি থাকবে? আমার দুইটা তড়িৎদ্বার থাকবে আর দুইটা পাত্র থাকবে, তাই না? আচ্ছা, ওকে। সো দেখো এখানের মধ্যে কি আছে, যে আমার এখানে জিঙ্ক তড়িৎদ্বার আছে, আবার এখানের মধ্যে কপারের তড়িৎদ্বার আছে, আবার এখানের মধ্যে জিঙ্ক সালফেটের লবণ আছে, এখানের মধ্যে কপার সালফেটের লবণ আছে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে জিঙ্ক এবং কপার মধ্যে কে অ্যানোড হিসেবে কাজ করবে, কে ক্যাথোড হিসেবে কাজ করবে? দেখো, জিঙ্ক এবং কপার এই দুইটা সিরিজের মধ্যে কি হবে বলতো? জিঙ্ক হচ্ছে উপরে আছে আর কপার হচ্ছে তোমার নিচে আছে। তো আমরা সবাই জানি যে যে উপরে থাকে সে হবে অ্যানোড, যে নিচে থাকবে সে হবে ক্যাথোড। তার মানে জিঙ্ক হবে অ্যানোড এবং কপার হবে ক্যাথোড, তাই না? আচ্ছা, ওকে। তো তোমরা আমাকে বলো তো, যে অ্যানোডে সবসময় কি হয়? অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। তার মানে দেখো, এই যে জিঙ্কটা আছে, এই জিঙ্কটার কি হবে? জারণ ঘটবে। তার মানে জিঙ্ক সে কি করবে? সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ পরিণত হবে, মানে এখানে জারণ ঘটবে। আবার দেখো, কপার হচ্ছে তোমার ক্যাথোডে আছে। সো ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ হয়। সো বিজারণ কিভাবে হবে? দেখো, এই যে কপার 2+ আছে, এই কপার 2+ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে দেখো, এখানে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখানে জারণ হয়েছে। এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখানের মধ্যে বিজারণ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ফাইন, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে আমরা কি দিচ্ছি? সল্ট ব্রিজ দিচ্ছি। তো সল্ট ব্রিজের মধ্যে আমরা KCl দিতে পারি, KNO3 দিতে পারি, NH4NO3 দিতে পারি, Na2SO4 দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো, এই যে কোষটা আছে, এই কোষটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, তো আমার অ্যানোডের মধ্যে জিঙ্ক ছিল, সে জিঙ্ক থেকে কি হয়েছে? জিঙ্ক 2+ হয়েছে। তো চলো আমরা এখানে লিখি যে জিঙ্ক ছিল, সে জিঙ্ক থেকে সে জিঙ্ক 2+ হয়েছে। ওকে, ফাইন। আবার দেখো, এখানের মধ্যে কি ছিল? এখানের মধ্যে কপার 2+ ছিল, কপার 2+ থেকে এখানে কপার হয়েছে। তার মানে দেখো, এখানে কি ছিল? কপার 2+ ছিল, কপার 2+ থেকে এখানে কি হয়েছে? কপার হয়েছে। আর মাঝখানে এই যে লবণ সেতুটা আছে, এই লবণ সেতুটাকে আমরা দেব ডাবল স্ল্যাশের মাধ্যমে। তাহলে আমি এই যে ওভারঅল জিনিস লিখছি, এই জিনিসটাকে বলবো আমরা কোষ সংকেত। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো কোষ সংকেত। তো এই কোষ সংকেতের বামে থাকে হচ্ছে তোমার অ্যানোড, বামে থাকে হচ্ছে তোমার অ্যানোড, আর ডান পাশে থাকে হচ্ছে তোমার ক্যাথোড। বামে থাকে অ্যানোড আর ডান পাশে থাকে হচ্ছে ক্যাথোড। তো আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে। তো এই যে দেখো, জিঙ্ক 2+, এটাকে আমরা দর্শকায়ন সহ SO4 মানে জিঙ্ক সালফেট, তারপর দেখো কপার 2+, দর্শকায়ন সহ কপার সালফেট, আমি এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবা, যে যে ধাতুর তড়িৎদ্বার, ওই ধাতুর লবণ থাকলে সেখানের মধ্যে একটা বিভব ক্রিয়েট হয়। ঠিক একইভাবে দেখো, যেখানে কপার ধাতু আছে, আবার ওই ধাতুর লবণ আছে, তার মানে এখানে কি একটা বিভব ক্রিয়েট হবে? তাহলে তুমি আমাকে বলো, এই যে আমার ওভারঅল কোষটা আছে, এই কোষের কোষ বিভব কত হবে? দেখো, যে এখানের মধ্যেও কোষ বিভব ক্রিয়েট হয়েছে, আবার এখানের মধ্যেও কোষ বিভব ক্রিয়েট হয়েছে। তাহলে আমার ওভারঅল বা এটার মোট কোষ বিভব কত হবে? আমার এইটার কোষ বিভব প্লাস এইটার কোষ বিভব। সো আমি যদি সমগ্র কোষ বিভব যেটা আছে সেটাকে যদি আমি ইনর্ট সেল ধরি, কি ধরি আমি? সেটাকে যদি আমি ইনর্ট সেল ধরি, ঠিক আছে? তার মানে আমি ধরলাম এখানে ইনর্ট সেল ধরলাম। সো ইনর্ট সেল সমান সমান কি হবে? ইনর্ট সেল সমান সমান হবে এই যে অ্যানোড যেটা আছে, অ্যানোডে দেখো, অ্যানোডে কি হয়? অ্যানোডে তোমার জারণ হয়। তার মানে ইনর্ট সেল সমান সমান হবে তোমার ইনর্ট অফ অ্যানোডের, অ্যানোডের জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব প্লাস দেখো এখানে কি আছে? ক্যাথোড আছে। সো ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ হয়। তার মানে এখানে কি দেব আমরা? ই নট অফ ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব দেব। অর্থাৎ আমরা যদি অ্যানোডের, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব নেই, তার মানে এটার ওভারঅল যোগফলটা হবে আমার মোট কোষ বিভব।
সো আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। তোমরা তো ইন্টারমিডিয়েটে এই জিনিসগুলো পড়ে আসার কথা, তাই না? আচ্ছা, ওকে ওকে। তো চলো আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, তো এখন বলছে যে তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডে কি বিক্রিয়া ঘটে। সো আমি তোমাদেরকে সেই প্রথমে বলছিলাম যে অ্যানোডে সব সময় জারণ ঘটে। অ্যানোডে সব সময় জারণ ঘটে, আর ক্যাথোডে সব সময় বিজারণ ঘটে। ক্যাথোডে সব সময় বিজারণ ঘটে। তার মানে তুমি আমাকে বলতো এখানে কি হবে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা, ফাইন। ওকে, এখন দেখো কি বলছে যে কোনটি লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়। সো দেখো তো যে আমার বি যে অপশনটা আছে, KCl, KNO3, Na2SO4, দেখো তো এই তিনটা জিনিসই কি, দেখো তো আমার লবণ সেতুতে কি আছে না? হ্যাঁ, এই তিনটা জিনিসই আমার লবণ সেতুতে আছে। তার মানে এখানের মধ্যে অপশন কোনটা হবে? অপশন হবে তোমার বি। বাট দেখো এখানে কিন্তু আমার NH4Cl ছিল না, NH4Cl ছিল না, আবার NaNO3 ছিল না। তার মানে এগুলো আনসার হবে না। আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা, ফাইন। এখন বলছে যে তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট। সো তুমি এটা একটু মুখস্থ রাখবা যে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে KCl যেটা আছে, সেটা একটু বেশি উৎকৃষ্ট, সেটা বেশি বেশি উৎকৃষ্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আচ্ছা, এখন আসি আমরা আদর্শ কোষ, অনাদর্শ কোষ কি। সো আদর্শ কোষের কোষ বিভবকে আমরা ইনট সেল দ্বারা প্রকাশ করি। অনাদর্শ কোষের ক্ষেত্রে তার কোষ বিভবটাকে আমরা সেল দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো আদর্শ কোষ মানে কি? সো তুমি মাথায় রাখবা যে যখন আমার টেম্পারেচারটা থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঘনমাত্রা থাকবে 1 মোলার, আর প্রেসার থাকবে 1 অ্যাটমসফিয়ার, তখন আমরা সেটাকে বলবো আদর্শ কোষ। আমি আবার বলি, দেখো, যখন টেম্পারেচার থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঘনমাত্রা থাকবে 1 মোলার, প্রেসার থাকবে 1 অ্যাটমসফিয়ার, তখন সেটাকে আমরা বলবো আদর্শ কোষ। বাট যখন এই তিনটার মিনিমাম একটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো অনাদর্শ কোষ। ধরো একটা কথার কথা, আমি টি সমান সমান দিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর ধরো আমি কনসেন্ট্রেশন দিয়ে দিলাম 0.1 মোলার, আবার প্রেসার ধরো আমি সাপোজ 1 অ্যাটমসফিয়ারই রাখলাম, তাহলে তুমি আমাকে বলতো এটা কি হবে? এটা অনাদর্শ কোষ হবে। কেন? কারণ আমার মিনিমাম একটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো তুমি মাথায় রাখবা যে ইনট সেল। সো ইনট সেলটা আমরা কিভাবে বাইর করি ভাইয়া বলো তো? আমরা ইনট সেলটা বাইর করি ইনট অফ অ্যানোড। ইনট অফ অ্যানোড, অ্যানোডের কিসের মান নিব আমরা? অ্যানোডের জারণ বিভবের মান নেব, প্লাস ইনট অফ ক্যাথোড। ক্যাথোডের কিসের মান নেব? ক্যাথোডের আমরা বিজারণ বিভবের মান নেব, তাই না? আচ্ছা, ওকে। এখন তুমি মাথায় রাখবা যে ইনট সেলের মান যদি 0-র চেয়ে বড় হয়, তার মানে সেখানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে, মানে নিজে নিজে বিক্রিয়া ঘটবে। আবার ইনট সেলের মান যদি 0-র চেয়ে কম হয়, তার মানে সেখানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না, মানে সেখানে কোনো বিক্রিয়া ঘটবে না। আর ইনট সেলের মান যদি তোমার 0 হয়, তার মানে সেটা মৃত কোষ হিসেবে বিবেচিত হবে। আর এখানে তুমি দেখো যে তোমার অনাদর্শ কোষের ক্ষেত্রে সেল সমান সমান কি হবে? তো সেল সমান সমান হবে তোমার ইনট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF ইন্টু লগ কিউ। তো দেখো ইনট সেল তো তোমার আদর্শ অবস্থায় কোষ বিভব, আর এর মান কি? আর হচ্ছে তোমার সার্বজনীন মোলার গ্যাস দ্রবক, এবং সেটা মান হচ্ছে তোমার 8.314, আর টি মানে তাপমাত্রা, আর ই মানে তুল্য সংখ্যা, আর এফ মানে কি? 96,500। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কিউ মানে কি? তো তুমি মাথায় রাখবে কিউ মানে হচ্ছে উপরে থাকবে উৎপাদের আয়নের ঘনমাত্রা, তার উপর থাকবে তার সহগ, ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা, তার উপরে থাকবে তার সহগ। আর এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ই সেলের মান এখানে একটু কি হয়েছে, মিস্টেক হয়েছে, যে ই সেলের মান যখন 0 হবে, তখন সেটা সাম্যাবস্থায় থাকবে। কি বলছে ভাই বলতো? যে ই সেলের মান যখন 0 হবে, তখন কোষটি সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা,
তো দেখো তো এখানে কি বলছে যে কোন কোষের ইসিএল সমান সমান 0 সেটা কি নির্দেশ করে। সো আমি একটু আগে বলছি যে ইসিএল সমান সমান 0 মানে কোষটি সাম্য অবস্থা প্রকাশ করে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি, যে কোষ বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। আচ্ছা, ওকে। এখন বলছে যে ইনর জিঙ্ক 2+, এটার বিভব হচ্ছে তোমার -0.76 ভোল্ট। এখন বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত জিঙ্ক তড়িৎদ্বারের বিভব কত ভোল্ট। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এখানে আমাদের কি আছে। আমার টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমার এখানে আমাদের ঘনমাত্রা কত দেয়া আছে? ঘনমাত্রা দেয়া আছে আমার 1 মোলার। তাহলে তুমি আমাকে বলো টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর ঘনমাত্রা হচ্ছে তোমার 1 মোলার। তার মানে এটা কি একটা আদর্শ কোষ না? এটা কি একটা আদর্শ কোষ? তো আদর্শ কোষের ক্ষেত্রে তার কোষ বিভব সমান সমান কি হবে? তার কোষ বিভব সমান সমান হবে তার ইনর্ট সেল। কোষ বিভব সমান সমান কি হবে? কোষ বিভব সমান সমান হবে তোমার ইনর্ট সেলের মানটা আর কি, ইনর্ট সেলের মানটা। তাহলে দেখো তো ভাইয়া যে আমরা এখানের মধ্যে ইনর্ট সেলের মানটা কত? ইনর্ট সেলের মান হচ্ছে তোমার -0.76 ভোল্ট। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ। আমি আবার বলে দেখো, আমার তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর এখানে ঘনমাত্রা 1 মোলার। তার মানে কি এটা একটা আদর্শ কোষ। তো আদর্শ কোষের কোষ বিভব সমান সমান কি হবে? ইনর্ট সেল হবে। তো এখানে ইনর্ট সেল বা ই নট অফ জিঙ্ক 2+, এটার মান কত দেওয়া আছে? -0.76 ভোল্ট দেওয়া আছে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে এইটা। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আসি আমরা যে অ্যানোড ক্যাথোড আমরা কিভাবে চিনব। তো তুমি মাথায় রাখবা যে সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে সে হবে অ্যানোড, যে নিচে থাকবে সে হবে ক্যাথোড। আবার মাথায় রাখবা যে কোষ সংকেতের বাম দিকে থাকে অ্যানোড, ডান দিকে থাকে ক্যাথোড। ওই যে আমরা একটু আগে লিখছিলাম। আবার তুমি মাথায় রাখবা যে যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড, যার জারণ বিভবের মান কম সে হবে ক্যাথোড। আবার যার জারণ বিভব বেশি সে হবে ক্যাথোড, যার জারণ বিভব কম সে হবে অ্যানোড। আমরা একটু পরে এই জিনিসগুলো প্র্যাকটিস করার মাধ্যমে ক্লিয়ার করে ফেলবো আর কি। আচ্ছা, ওকে। তো এখন দেখো এখানে কি বলছে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে তার কোষ বিভবের মান দেওয়া আছে +0.76 ভোল্ট। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এটা আমার জারণ বিভব দেয়া আছে নাকি বিজারণ বিভব দেয়া আছে। দেখো এখানে জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, তার মানে তার চার্জ কত? তার চার্জ হচ্ছে তোমার 0। সে 0 থেকে সে +2 হয়েছে। তো 0 থেকে +2 হয়েছে মানে এখানে কি হয়েছে? এখানে আমাদের তোমার জারণ হয়েছে। তার মানে এই যে কোষ বিভবটা আছে, এই কোষ বিভবটা কি হবে? এই কোষ বিভবটা হবে তোমার জারণ বিভবের মান। ওকে, তাহলে দেখো যে আমার জিঙ্ক হচ্ছে এখানে কি হিসেবে কাজ করতেছে? অ্যানোড হিসেবে কাজ করতেছে। এখন বলছে যে নিম্নের কোনটি ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। সো আমি একটু আগে দেখছি যে যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড, যার কম সে হবে ক্যাথোড। তার মানে এখানে কোনো কিছু ক্যাথোড হওয়ার জন্য তার জারণ বিভবের মান কি আমার এইটার চেয়ে কম হওয়া লাগবে না? মানে যার জারণ বিভবের মান বেশি সে হবে অ্যানোড, যার জারণ বিভবের মান কম সে হবে তোমার ক্যাথোড। তার মানে এটা যদি অ্যানোড হয় তো ক্যাথোড যে হবে তার জারণ বিভবের মান কি এটার চেয়ে কম হবে না? এখন তুমি আমাকে বলো তো এখানে কোথায় কম আছে। দেখো এখানে প্রতিটা কিন্তু জারণ বিভবের মান দেওয়া আছে। দেখো 0 থেকে +2, 0 থেকে +3 মানে চার্জ বাড়তেছে। তার মানে এখানে প্রতিটা কিন্তু জারণ বিভবের মান। সো তুমি আমাকে বলো তো যে আমার ডি যে অপশনটা আছে, দেখো এখানে দেখো তো 0 ছিল, 0 থেকে সে +2 হয়েছে, তার মানে এখানে জারণ হয়েছে। সো এটার জারণ বিভবের মান কত? +0.28 ভোল্ট। তো এই যে মানটা আছে এই মানের তুলনায় এই মানটা কি ছোট না? তার মানে এটা কি আমার জিঙ্কের তুলনায় এটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আচ্ছা, ওকে। এখন দেখো কি বলছে যে এটা একটা কোষ সংকেত দেওয়া আছে, বাম দিকে হচ্ছে তোমার অ্যানোড, ডান পাশে আছে তোমার ক্যাথোড। এখন বলছে যে তড়িৎ রাসায়নিক কোষের সঠিক কোষ বিক্রিয়া কোনটি। আচ্ছা, ফাইন। সো এখন দেখো এখানে কি ছিল? এখানে ছিল তোমার আয়রন 0 ছিল, 0 থেকে সে +2 হয়েছে। তার মানে 0 থেকে +2 কখন হবে? যখন আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করবে তখন সে কি হবে? Fe2+ হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই তাই। আবার দেখো ব্রোমিন যেটা আছে, যখন ব্রোমিন 2টা ব্রোমিন যখন 2টা ইলেকট্রন গ্রহণ করবে তখন সে কি হবে? তখন সে 2 Br- এ পরিণত হবে।
এখন আমরা কি করি, আমরা এখন এই দুইটাকে যোগ করি। তো যোগ করলে কি হবে দেখো তো, বাম দিকে +2 -2 কাটা, তার মানে বাম পাশে কি থাকবে, বাম পাশে থাকবে আয়রন প্লাস Br2 থাকবে। তার মানে দেখলাম আয়রন প্লাস Br2 লিখলাম, ওকে ফাইন। এখন ডান পাশে কি আছে, Fe2 প্লাস আছে, 2Br মাইনাস আছে। সো আমরা এখানে লিখলাম যে Fe2 প্লাস প্লাস 2Br মাইনাস লিখলাম আমি। তো দেখো তো ভাইয়া যে আমার এটার সাথে কোনটা ম্যাচ করে অপশন, আমার এটার সাথে আমার 1 নাম্বার অপশনটা ম্যাচ করতেছে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ। আচ্ছা ওকে ফাইন। এখন বলছে যে এই যে কোষটা আছে, এই কোষের বিজারণ অর্ধবিক্রিয়া কোনটি, এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা, তো তুমি আমাকে বলো, আমার লবণ সেতু যেটা আছে তার বাম পাশে যে থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যানোড বলি। তাকে আমরা কি বলি, তাকে আমরা অ্যানোড বলি। ডান পাশে যে থাকে তাকে আমরা কি বলি, ডান পাশে যে থাকে তাকে আমরা বলি ক্যাথোড বলি। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো ভাইয়া বিজারণটা কি অ্যানোডে হয় নাকি ক্যাথোডে হয়? অবশ্যই ক্যাথোডের মধ্যে বিজারণ হবে। তো আমার এই যে বিজারণ যেটা আছে সেটাকে আমার লিখতে হবে, ওকে। এখন দেখো যে H2SO4 এখানের মধ্যে তারা কিভাবে আছে দেখো, H2SO4 মধ্যে আমার এখানে 2H প্লাস আছে, সাথে এখানের মধ্যে SO4 2 আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে কি ঘটনা করছে, দেখো এখানে 2H প্লাস থেকে এখানের মধ্যে H2 গ্যাস উৎপন্ন হয়েছে। তো 2H প্লাস থেকে H2 গ্যাস কিভাবে উৎপন্ন হয় দেখো, H প্লাস মানে তার কোনো ইলেকট্রন নাই। এখন সে কি চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারবে? তাহলে দেখো একটা H প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে দুইটা H প্লাস কি অবশ্যই আমার দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে কি হবে, এখানে মধ্যে তোমার হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে। তার মানে এখানে বিক্রিয়া কোনটা হবে, বিক্রিয়া হবে তোমার এ, মানে বিজারণ বিক্রিয়াটা হবে এ। আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারছো, ওকে। আচ্ছা ফাইন। এখন বলছে যে যদি ইনোট অফ Fe3 প্লাস থেকে Fe2 প্লাস এটার মান যদি 0.77 ভোল্ট হয় এবং ইনোট অফ টিন 2 প্লাস থেকে টিন এটার বিভবের মান হচ্ছে তোমার +0.14 ভোল্ট হয়, তবে আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে তড়িৎ কোষের ইনোট সেলের মান কত? আচ্ছা ফাইন। তো দেখো এখানে আমাদের কি দেয়া আছে, দেখো এখানে +3 ছিল, +3 থেকে সে +2 হয়েছে, তার মানে তার চার্জ কমছে। তো চার্জ কমছে মানে এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। তো বিজারণ হওয়া মানে এখানে মধ্যে আমার কিসের মান দেওয়া আছে, এখানে মধ্যে আমার বিজারণ বিভবের মান দেওয়া আছে। আবার দেখো এখানে কি ছিল, +2 ছিল, +2 থেকে সে কি হয়েছে, 0 হয়েছে, তার মানে তার চার্জ কমছে। তো চার্জ যেহেতু কমছে তার মানে এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। তাহলে এই যে কোষ বিভবটা আছে এটা কিসের মান দেওয়া আছে, বিজারণ বিভবের মান দেওয়া আছে। এখন আমাকে এখান থেকে ইনোট সেলের মানটা বাইর করতে হবে। তো দেখো আমার এখানের মধ্যে দুইটারই কিন্তু বিজারণ বিভবের মান দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে যার বিজারণ বিভবের মান বেশি সে হবে ক্যাথোড, যার বিজারণ বিভবের মান কম সে হবে তোমার অ্যানোড। ওই যে আমরা একটু আগে লিখছিলাম, এই যে দেখো যে যার বিজারণ বিভব বেশি সে হবে ক্যাথোড, যার কম সে হবে অ্যানোড। আচ্ছা ফাইন। তাহলে তুমি আমাকে বলো এখানের মধ্যে কার বেশি, আয়রনের বেশি, তার মানে আয়রন হবে তোমার ক্যাথোড, আর টিন যেটা আছে টিনটা হবে তোমার অ্যানোড হবে। আচ্ছা ফাইন। তাহলে আমার ইনওয়ার্ড সেল সমান সমান কি হবে দেখো, আমি এখানে লিখে দিই যে টিন যেটা আছে টিনটা হবে তোমার অ্যানোড, টিন হবে অ্যানোড, আর এটা হবে তোমার ক্যাথোড হবে, তাই না? এটা হবে তোমার ক্যাথোড হবে, ওকে ফাইন। তো আমরা ইনওয়ার্ড সেল সমান সমান কি জানি, আমরা ইনওয়ার্ড সেল সমান সমান জানি যে অ্যানোডের জারণ বিভব। তো আমার অ্যানোডের জারণ বিভবটা বাইর করতে হবে। তো দেখো তো এখানে কিসের মান দেওয়া আছে, এখানে বিজারণ বিভবের মান দেওয়া আছে। তো বিজারণ বিভব থেকে আমাকে জারণ বিভবের মান বাইর করতে গেলে কি করতে হবে, আমার সাইনটাকে জাস্ট উল্টে দিতে হবে। তার মানে দেখো যে টিনের বিজারণ বিভব যদি তোমার +0.14 ভোল্ট হয়, তার মানে তার জারণ বিভব কত হবে, জারণ বিভব হবে তোমার -0.14 ভোল্ট। কি বুঝো নাই? আচ্ছা আমি আবার বুঝাই, দেখো অ্যানোড, দেখো টিন হচ্ছে তোমার অ্যানোড, আয়রন হচ্ছে তোমার ক্যাথোড। তো অ্যানোডে কি হয়, অ্যানোডের জারণ হয়, তার মানে আমাকে টিনের জারণ বিভবের মান নিতে হবে। বাট এখানে কিসের মান দেওয়া আছে, বিজারণ বিভবের মান দেওয়া আছে। তো বিজারণ বিভব থেকে জারণ বিভবে যাইতে গেলে কি করতে হয়, এই সাইনটাকে জাস্ট উল্টে দিতে হয়। আচ্ছা ফাইন। তাহলে দেখো আমরা এখানে লিখলাম যে ইনোট অফ অ্যানোডের জারণ বিভব প্লাস আমরা এখানে কি লিখবো,
ক্যাথোডের বিজারণ বিভব লিখবো। সো ক্যাথোডে কি আছে? আয়রন আছে। তো দেখো তো আয়রনের কি বিজারণ বিভবের মান দেওয়া আছে। সো এটার বিজারণ বিভবের মান কত দেওয়া আছে ভাই বলতো? 0.77 ভোল্ট দেওয়া আছে। তার মানে দেখো তো এটার আনসার কত হবে? এটার আনসার হবে তোমার যে 0.63 ভোল্ট হবে। 0.63 ভোল্ট হবে। আচ্ছা, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। মানে ওই যে আমরা একটু সূত্র দেখছিলাম না, যে ইনর্ট সেল, ইনর্ট সেল সমান সমান কি হয়? ইনর্ট সেল সমান সমান হচ্ছে তোমার ই নট অফ অ্যানোড। ই নট অফ অ্যানোড, অ্যানোডের কি হয়? অ্যানোডে হচ্ছে তোমার জারণ প্লাস ই নট অফ ক্যাথোড, ই নট অফ ক্যাথোড। তো ক্যাথোডে কি হয়? ক্যাথোডে তোমার বিজারণ হয়। ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। তার মানে আমরা এখানে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব এই দুইটা নিলেই তো আমার কোষ বিভবের মান মানে ইনর্ট সেলের মানটা বের হয়ে যেতেছে। তার মানে আনসার কত আসছে? আনসার হচ্ছে তোমার 0.63 ভোল্ট আর কি। আচ্ছা, ওকে। এখন দেখো এখানে কি দেওয়া আছে, যে জিঙ্ক এবং সিলভার তাদের জারণ বিভবের মান দেওয়া আছে, এবং একটা হচ্ছে তোমার 0.76 ভোল্ট, আরটা হচ্ছে তোমার -0.80 ভোল্ট। এখন বলছে এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত? মানে এখানে আমাকে ইনর্ট সেলের মানটা বাড়ি করতে বলছে, তাই না? আচ্ছা, ওকে। তো ইনর্ট সেলের মানটা যেহেতু বাই করতে বলছে, তার মানে এখানে আমরা চলো ইনর্ট সেলের মানটা বাই করি। আচ্ছা, যারা একটু আগে এটা বুঝো নাই, তোমরা একটু এটা বুঝে ট্রাই করে দেখো। আমরা কি জানি? আমরা জানি যে ইনর্ট সেল সমান সমান কি হয়? ইনর্ট সেল সমান সমান হচ্ছে তোমার ইনট অফ, ইনট অফ অ্যানোড, ইনট অফ অ্যানোড, অ্যানোডের জারণ বিভবের মান প্লাস ইনট অফ, ইনট অফ ক্যাথোড, ইনট অফ ক্যাথোড, ক্যাথোডের কিসের মান? ক্যাথোডের বিজারণ বিভবের মান। আচ্ছা, ফাইন। এখন দেখো তো এখানের মধ্যে কে অ্যানোড হবে, কে ক্যাথোড হবে। দেখো সবার কিন্তু জারণ বিভবের মান দেয়া আছে। তো আমরা জানি যে যার জারণ বিভবের মান বেশি সে হবে অ্যানোড, যার জারণ বিভবের মান কম সে হবে ক্যাথোড। তাহলে কার জারণ বিভবের মান বেশি দেয়া আছে? জিঙ্কের বেশি দেয়া আছে, মানে +0.76 অবশ্যই -0.8 এর চেয়ে বড়। মানে যার জারণ বিভবের মান বেশি সে হবে অ্যানোড। তার মানে জিঙ্কের আমরা কিসের মান নেব? জিঙ্কের আমরা জারণ বিভবের মান নেব। সো জিঙ্কের জারণ বিভবের মান কত? 0.76 ভোল্ট। ওকে, ফাইন। প্লাস এখন ক্যাথোডে কি আছে? যার জারণ বিভবের মান কম, তার মানে সিলভার হচ্ছে তোমার ক্যাথোডে আছে। তো সিলভারের কিসের মান নিতে হবে? বিজারণ বিভবের মান নিতে হবে। বাট এখানে কিসের মান দেওয়া আছে? জারণ বিভবের মান দেওয়া আছে। সো এটা যদি জারণ বিভবের মান হয়, তাহলে বিজারণ বিভবের মান কত হবে? +0.8 ভোল্ট। তার মানে এখানে দিলাম আমরা +0.8 ভোল্ট দিলাম। তাহলে দেখো তো এটার আনসারটা কত আসে? এটার আনসারটা হবে তোমার 1.56 ভোল্ট, 1.56 ভোল্ট। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আচ্ছা, ফাইন। এখন দেখো এই প্রশ্নটা কিন্তু সাস্টে আসছিল 24-25 সালে। তো এখন দেখো এখানে কি দেওয়া আছে? এটা মানে কোষ সংকেত দেওয়া আছে, এবং এখানের মধ্যে আমার ইনর্ট সেলের মানটা দেওয়া আছে 1.61 ভোল্ট। এখন বলছে যে তড়িৎ কোষটির জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তার মানে দেখো +2 থেকে 0 হয়েছে, মানে এটার বিজারণ বিভবের মান দেওয়া আছে। তো বিজারণ বিভবের মান কত দেওয়া আছে? আমার -0.76 ভোল্ট দেওয়া আছে। এখন আমাকে বাড়ি করতে হবে যে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম যেটা আছে তার বিজারণ বিভবের মানটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা, ফাইন। তো চলো আমরা একটু সূত্রটা লিখি। আচ্ছা, ফাইন। এখন দেখো আমরা লিখলাম যে ইনট অফ, ইনট অফ ইনট সেল সমান সমান আমরা কি লিখবো? ইনট সেল সমান সমান লিখবো আমরা যে ইনট অফ, ইনট অফ অ্যানোড, ইনট অফ অ্যানোড। অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় তোমার জারণ প্লাস ইনট অফ, ইনট অফ ক্যাথোড। ক্যাথোডে কি হয়? ক্যাথোডের মধ্যে তোমার বিজারণ হয়। ক্যাথোডের মধ্যে কি হয়? বিজারণ হয়। আচ্ছা, ফাইন। এখন আমাকে কি করতে হবে? দেখো আমার কোষ সংকেতের মধ্যে দেখো ম্যাগনেসিয়াম যেটা আছে বাম দিকে যে থাকে সে হবে তোমার অ্যানোড। তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার অ্যানোড, আর জিঙ্ক যেটা আছে জিঙ্ক হচ্ছে তোমার ক্যাথোড, তাই না? ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখো যে আমি যদি মানটা একটু বসাই, দেখো তো আমরা দেখো ইনর্ট সেল যেটা লিখলাম, আমরা ইনর্ট সেল সমান সমান কি হবে? দেখো সরি, দুঃখিত, আমার ইনর্ট সেলের মান কত দেওয়া আছে? ইনর্ট সেলের মানটা দেওয়া আছে তোমার 1.61 ভোল্ট। তো আমি এখানে দিলাম 1.61 ভোল্ট দিলাম সমান সমান আমার অ্যানোড যেটা আছে, অ্যানোডের জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব ইনট অফ অ্যানোড যেটা আছে, অ্যানোডের জারণ বিভব এখানে আমরা এটাকে এটার মতো রেখে দিলাম প্লাস ক্যাথোড যেটা আছে, ক্যাথোডের মধ্যে কি আছে ভাইয়া বলতো? জিঙ্ক আছে। তো জিঙ্কের এখানে বিজারণ বিভবের মান কত দেওয়া আছে? -0.76 ভোল্ট। সো আমি এখানে দিলাম যে -0.76 ভোল্ট দিলাম। ওকে, ফাইন। তাহলে দেখো যে আমার এখানের মধ্যে ই নট অফ,
ই নট অফ অ্যানোড যেটা আছে, ই নট অফ অ্যানোড যেটা আছে মানে ম্যাগনেসিয়াম যেটা আছে, তার জারণ বিভবের মান কত হবে? তার জারণ বিভবের মান হবে তোমার 1.61 প্লাস 0.76 ভোল্ট। তার মানে এখানে কত আসে? এখানের মধ্যে তোমার আসবে 2.37 আসবে, 2.37 আসবে। বাট এটা তো আমার অ্যানোড মানে ম্যাগনেসিয়ামের জারণ বিভবের মান। বাট প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে বিজারণ বিভবের মান। সো বিজারণ বিভবের মান কত হবে? -2.37 ভোল্ট। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে এ। তো আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারছো আর কি। মানে দেখো এখানে আমাকে যেটা ম্যাগনেসিয়াম যেটা আছে, অ্যানোড যেটা আছে, এটার বিজারণ বিভবের মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে অ্যানোডের জারণ বিভবের মানটা বের করে ফেলছি। তারপর সেখান থেকে আমরা জাস্ট সাইনটাকে উল্টাই দিয়ে আমরা তার বিজারণ বিভবের মানটা বের করে ফেলছি আর কি। আচ্ছা, এখন আসি আমরা যে অমুকের পাত্রে তমুক রাখা যাবে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো। তো ধরো তোমাকে বললো যে জিঙ্কের পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। আচ্ছা, তো ধরো আমরা একটা কি নিলাম, আমরা একটা পাত্র নিলাম। তো পাত্রটা কিসের তৈরি? পাত্রটা তোমার জিঙ্কের তৈরি। এখন আমরা এই পাত্রের মধ্যে কি নিলাম? কপার সালফেট নিলাম। ওকে, এখন দেখো পাত্র যে কথা, আমার ধাতু তো কি একই কথা না? এখন আমরা দেখবো এই যে পাত্র যেটা আছে বা ধাতু যেটা আছে, এই ধাতুটা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কিনা। তো দেখো আমরা লিখলাম জিঙ্ক প্লাস কপার সালফেট লিখলাম। তো জিঙ্ক প্লাস কপার সালফেট, দেখো তো এখানে বিক্রিয়া হবে কিনা। দেখো আমরা সক্রিয় সিরিজে জানি যে জিঙ্ক থাকে উপরে, কপার থাকে নিচে। তার মানে উপরের ধাতু নিচের ধাতুকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে এখানে কি হবে? এখানে তোমার জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন হবে। তাহলে দেখো তো ভাই এখানে কি আমার কন্টিনিউয়াসলি কি বিক্রিয়া হইতেছে। সো কন্টিনিউয়াসলি যদি আমার বিক্রিয়া হয়, তার মানে আমার এই যে পাত্র যেটা আছে, পাত্রটা কি কন্টিনিউয়াসলি ক্ষয় হতে থাকবে। মানে এখানে জিঙ্কটা কপার সালফারের সাথে বিক্রিয়া করতেছে, তার মানে পাত্রটা কি ক্ষয় হতে থাকবে। আর পাত্র যদি ক্ষয় হতে থাকে, তার মানে কি আমার দ্রবণটা নিচে পড়ে যাবে। তার মানে জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে না। মানে আমার দ্রবণটা তো নিচে পড়ে যেতেছে, মানে সে তো সংরক্ষিত থাকতেছে না। তার মানে এখানের মধ্যে রাখা যাবে না, এখানে রাখা যাবে না। ওকে, এখন দেখি আমরা যে কপারের পাত্রে জিঙ্ক সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। তো দেখো আমরা কি নিলাম? আমরা পাত্র নিলাম। পাত্র হিসেবে আমরা কি নিলাম? পাত্র হিসেবে আমরা নিলাম কপার নিলাম। আর আমরা এখানে দেখলাম যে জিঙ্ক সালফেট লিখলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার কপার যেটা আছে মানে পাত্র যেটা আছে, পাত্র কি দ্রবণের সাথে বিক্রিয়া করতে পারে কিনা। দেখো তো আমরা দিলাম কপার প্লাস জিঙ্ক সালফেট দিলাম। ওকে ফাইন। এখন দেখো তো ভাইয়া যে আমার নিজেরটা উপরটাকে কি প্রতিস্থাপন করতে পারে? নিচেরটা উপরটাকে প্রতিস্থাপন করতে পারে না, বাট উপরেরটা নিচেরটাকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে যেহেতু নিচেরটা উপরটাকে প্রতিস্থাপন করতে পারে না, তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে না। আর যদি বিক্রিয়া না হয়, তার মানে এখানে কোনো কিছুর ক্ষয় হবে না। আর ক্ষয় যদি না হয়, তার মানে আমার দ্রবণটা সংরক্ষিত অবস্থায় থাকবে। তার মানে কপারের পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ রাখা যাবে। আচ্ছা, এখন তোমার যদি সক্রিয় সিরিজ মনে না পড়ে বা মনে না থাকে, তাহলে তুমি কিভাবে করবা? সো তুমি কি করবা যে আমার পাত্র যেটা আছে, পাত্র যেটা আছে, পাত্রকে তুমি সবসময় অ্যানোড ধরবা। তো পাত্রকে তুমি অ্যানোড ধরার পর তুমি সেখানের মধ্যে ইনর সেলের মানটা বাই করবা। কি করবা? তুমি ইনর সেলের মানটা বাই করবা। সো তুমি যদি দেখো যে ইনর সেলের মান 0-র চেয়ে বড়, সো ইনর সেলের মান যদি 0-র চেয়ে বড় হয়, তার মানে সেখানে কি হয়েছিল? তার মানে সেখানে হয়েছিল তোমার স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়েছিল। তো বিক্রিয়া হইতাছে, বিক্রিয়া হইতেছে। তো বিক্রিয়া যদি হয়, তার মানে কি আমার পাত্র ক্ষয় হতে থাকবে। আর পাত্র ক্ষয় হতে থাকা মানে কি আমার মানে পাত্রে রাখা যাবে না। পাত্রে দেখো ইনর সেলের মান 0-র চেয়ে বড়, তার মানে সেখানে বিক্রিয়া হইতেছে। আর বিক্রিয়া হইতেছে মানে কি আমার দ্রবণটা নিচে পড়ে যেতেছে, তার মানে আমার পাত্রের মধ্যে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। ওকে ফাইন। এখন আমার ইনর সেল যেটা আছে, ইনর সেল যেটা আছে, ইনর সেল, তো ইনর সেলের মান যদি আমার 0-র চেয়ে কম হয়, তো 0-র চেয়ে কম হওয়া মানে কি আমার সেখানে কোনো বিক্রিয়া হইতেছে না। আর বিক্রিয়া হইতেছে না মানে কি ভাবে বলতো? আমার পাত্র ক্ষয় হইতেছে না। আর পাত্র ক্ষয় হইতেছে না মানে কি এখান থেকে আমার দ্রবণ নিচে পড়তেছে না। তার মানে আমার দ্রবণ যেটা আছে, দ্রবণ পাত্রে রাখা যাবে, মানে সেটা নিরাপদ হবে, পাত্রে রাখা যাবে। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে ইনর সেলের মান যদি 0 হয়, তখন সেখানে কি রাখা যাবে কিনা। সো তুমি মাথায় রাখবা যে ইনর সেল সমান সমান 0। তো ইনর সেল সমান সমান 0 মানে কি? সেটা মৃত কোষ। তো মৃত কোষ মানে কি? সেটা মরে গেছে, তার মানে সেখানে কোনো বিক্রিয়া হবে না। আর বিক্রিয়া যদি না হয়, তার মানে পাত্রে দ্রবণ রাখা যাবে। তার মানে এখানে কি ঠিক একই পাবে যে পাত্রে পাত্রে
রাখা রাখা যাবে, ঠিক আছে, পাত্রে রাখা যাবে। ওকে, এখন এখানে বলছে যে একটি তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কি। এখন দেখো এখানের মধ্যে আমার এগুলোর মানে বিজন বিভর মানগুলো দেয়া আছে। ওকে, তো তুমি চাইলে ওই যে সিরিজের মাধ্যমে তুমি বের করতে পারো, আবার তুমি চাইলে ইনার সেলের মাধ্যমে বের করতে পারো। দেখো আমার ম্যাগনেসিয়াম থাকে উপরে আর কপার থাকে নিচে, তাহলে তুমি আমাকে বলো তামার পাত্র, তার মানে আমার পাত্র যেটা আছে পাত্রটা কি, পাত্রটা হচ্ছে তোমার কপারের, আর এখানে কি আছে ম্যাগনেসিয়াম সালফেট আছে। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে কপার প্লাস ম্যাগনেসিয়াম সালফেট এখানে কি কোনো বিক্রিয়া হবে কিনা দেখো তো। আমার নিচেরটা উপরটাকে প্রতিস্থাপন করতে পারে না, তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে না। আর বিক্রিয়া হবে না মানে আমার পাত্রটা এখানে ক্ষয় হবে না, আর পাত্র ক্ষয় হবে না মানে আমার দ্রবণটা এখানে সংরক্ষিত অবস্থায় থাকবে। তার মানে এখানে আমার যে দ্রবণটা আছে দ্রবণটা তোমার রাখা যাবে, দ্রবণটা রাখা যাবে। এখন ধরো তোমার সিরিজ যেটা আছে সিরিজটা তোমার মনে নাই, তাহলে তুমি কিভাবে বের করবা। তো তুমি সেখানে আমাদের ইনর সেলের মানটা বের করবা। তো চলো আমরা একটু বের করে দেখি যে আমার ইনর সেল, ঠিক আছে, ইনর সেল। ওকে, এখন পাত্র কিভাবে বলতো, পাত্র হচ্ছে তোমার তামা মানে কপার। তো কপারকে আমরা কি ধরবো, কপারকে আমরা ধরবো অ্যানোড ধরবো, কপারকে আমরা কি ধরবো, কপারকে আমরা ধরবো অ্যানোড ধরবো। আর দ্রবণ যেটা আছে দ্রবণকে আমরা কি ধরবো, ক্যাথোড ধরবো, ঠিক আছে, ক্যাথোড ধরবো। ওকে ফাইন, এখন অ্যানোডে কি হয়, অ্যানোডে তোমার জারণ হয়, তার মানে কপারের জারণ বিভবের মানটা নিতে হবে। বাট এখানে কিসের মান দেওয়া আছে, এখানে তোমার কিন্তু বিজারণ বিভবের মান দেওয়া আছে, মানে +2 থেকে 0 হয়েছে মানে চার্জ কমতেছে। তাহলে এটার জারণ বিভবের মান কত হবে, জারণ বিভবের মান হবে তোমার -0.34 ভোল্ট। ওকে ফাইন, প্লাস দিলাম। ওকে, এখন ম্যাগনেসিয়াম যেটা আছে ম্যাগনেসিয়ামের কিসের মান নিতে হবে, বিজারণ বিভবের মান নিতে হবে, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার ক্যাথোড, আর ক্যাথোডের কিসের মান নিব আমরা, বিজারণ বিভবের মান নিব। সো এটার বিজারণ বিভবের মান কত ভাই বলতো, -2.36, তাই না, -2.36। তাহলে এটা মানটা কত আসে ভাই বলতো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি হবে মাইনাস, এটা কত হবে, এটা হবে তোমার 2.70 মনে হয় খুব সম্ভবত। তো -2.70 ভোল্ট। এখন দেখো মাইনাস, এটার মান কি আমার জিরোর চেয়ে কম না, হ্যাঁ এটার মানটা জিরোর চেয়ে কম। ওই যে সংখ্যার আগে দেখো এখানে 0, এই পাশে তোমার -1, এই পাশে তোমার ছিল -2, তারপর এখানে ছিল +1, এখানে ছিল +2। তারপর দেখো মাইনাস মানে কি আমার জিরোর চেয়ে ছোট। তো জিরোর চেয়ে ছোট মানে, জিরোর চেয়ে ছোট মানে আমার এখানের মধ্যে কোনো বিক্রিয়া হইতেছে না। আর বিক্রিয়া যেহেতু হইতেছে না তার মানে এখানে পাত্র ক্ষয় হবে না। আর পাত্র ক্ষয় হবে না মানে কিভাবে বলতো, পাত্রে দ্রবণটা রাখা যাবে, পাত্রে রাখা রাখা যাবে যাবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে বি। ওকে ফাইন, এখন বলছে যে জিঙ্ক সালফেট দ্রবণ কোন ধাতুর তৈরি পাত্রে রাখা যাবে। আচ্ছা, তো তুমি একটু দেখো যে তোমার সক্রিয় সিরিজ যদি তোমার খুব ভালো করে মাথায় থাকে তাহলে দেখো যে আমার জিঙ্কটা থাকে উপরে আর কপার থাকে তোমার নিচে, সরি কোবাল্ট থাকে নিচে। তাহলে কোবাল্ট কি আমার জিঙ্কে প্রতিস্থাপন করতে পারবে, কোবাল্ট জিঙ্কে প্রতিস্থাপন করতে পারবে না। দেখো কোবাল্ট প্লাস জিঙ্ক সালফেট এখানে কিন্তু কোনো বিক্রিয়া হবে না, কারণ কোবাল্ট জিঙ্কে প্রতিস্থাপন করতে পারে না। তার মানে যেহেতু বিক্রিয়া হবে না, সো বিক্রিয়া না হইলে পাত্র ক্ষয় হবে না, আর পাত্র ক্ষয় হবে না মানে আমার দ্রবণটা পাত্রে রাখা যাবে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ডি। আচ্ছা ওকে ফাইন, এখন আসি আমরা যে নার্নস্টের সমীকরণ। তো নার্নস্টের সমীকরণ মানে সেটা আমরা কার ক্ষেত্রে বাই করি, অনাদর্শ কোষের ক্ষেত্রে বাই করি। সো অনাদর্শ কোষের ক্ষেত্রে আমার ইসেল সমান সমান কি হবে, ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই ইএফ ইন্টু লগ কিউ। অথবা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে ইসেল সমান সমান ই নট সেল, ই নট সেল, ই নট সেল মাইনাস মাইনাস RT ডিভাইডেড বাই ইএফ, আর এখানে লগের বদলে তোমার লন চলে আসবে আর কি। মানে 2.303 যদি তুমি না লিখো তার মানে লগটা তখন লন হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন এখান থেকে একটা জিনিস তুমি মাথায় রাখবা যে দেখো যে আমরা ধরো এখানের মধ্যে কি করলাম, দেখো আমার 2.303 তো এটা সূত্রের, আবার আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার 8.314, মানে এটা একটা কনস্ট্যান্ট মান। আবার টেম্পারেচার যেটা আছে সেটাকে আমরা ধরলাম 25°C তাপমাত্রা। তো 25°C তাপমাত্রা মানে সেটা হচ্ছে তোমার 298 কেলভিন। তো তুমি এটাকে একটু ফিক্সড রাখলা। আবার এফ যেটা আছে, এফ এর মান কত, 96,500। সো তুমি যদি এই যে মানগুলো আছে এই মানগুলোকে যদি তুমি ফিক্সড রাখো, সো তুমি দেখবে হিসাব করে এখানের মধ্যে, হিসাব করে তুমি দেখবে এখানের মধ্যে 0.06 আসে। তো তুমি এই সূত্রটাকে তুমি একটু এইভাবে লিখতে পারো যে ই সেল সমান সমান, ই সেল সমান সমান হচ্ছে তোমার ই নট সেল,
ইনর সেল মানে যত কনস্ট্যান্ট আছে সবগুলো কনস্ট্যান্টকে তুমি একসাথে নিয়ে একটা মান বানিয়ে ফেললা, তার মানে কি হবে ইনর সেল মাইনাস 0.06 ডিভাইডেড বাই ই, তারপর এখানে হবে তোমার লগ, তারপর এখানে হবে তোমার কিউ হবে। মানে এটা জাস্ট আমরা মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এইভাবে লিখতে পারি আর কি। আর এখানে টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা ফাইন, ওকে। তো এখন বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রদত্ত কোষটির কোষ বিভব কত হবে। আচ্ছা ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এটা আমার আদর্শ কোষ নাকি অনাদর্শ কোষ। অবশ্যই অনাদর্শ কোষ, কারণ দেখো যে আমার আদর্শ কোষ হওয়ার জন্য আমার টেম্পারেচার থাকা লাগবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমার ঘনমাত্রা থাকবে 1 মোলার। বাট এখানে কি 1 মোলার আছে? 1 মোলার তো এখানে নাই, তার মানে এটা কি হবে? এটা হবে তোমার অনাদর্শ কোষ। তো অনাদর্শ কোষের ক্ষেত্রে আমরা ই সেল বাইর করি নাকি ইনর সেল বাইর করি? আমরা ই সেল বাইর করি, তাই না? তো ই সেল বাইর করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে ইনর সেলের মানটা বাইর করতে হবে। তো দেখো আমরা কি জানি? আমরা জানি ইনর সেল সমান সমান জানি আমরা যে ইনট অফ অ্যানোড, অ্যানোডের জারণ বিভবের মান প্লাস ক্যাথোডের বিজারণ বিভবের মান। তো দেখো কোষ সংকেতের বাম দিকে কি আছে? নিকেল আছে, তার মানে নিকেলটা হবে তোমার অ্যানোড। আর নিকেল যেহেতু অ্যানোড, তার মানে নিকেলের আমার জারণ বিভবের মান নিতে হবে। তো দেখো তো এখানে নিকেলের কি জারণ বিভবের মান কত দেওয়া আছে? 0.25 দেওয়া আছে। তো আমি এখানে দিলাম 0.25 দিলাম, ওকে ফাইন। প্লাস ক্যাথোড যেটা আছে, ক্যাথোডের বিজারণ বিভবের মান নিতে হবে। ক্যাথোডে কি আছে? আমার সিলভার আছে, তো সিলভারের বিজারণ বিভবের মানটা নিতে হবে। বাট এখানে সিলভারের কিসের মান দেওয়া আছে? জারণ বিভবের মান দেওয়া আছে। তার মানে দেখো যে এটা যদি তোমার জারণ বিভবের মান হয়, তার মানে বিজারণ বিভবের মান কত হবে? প্লাস 0.80 ভোল্ট। তার মানে দিলাম প্লাস 0.80 ভোল্ট দিলাম, ওকে। তার মানে ইনর সেলের মান কত হবে? ইনর সেলের মানটা হবে তোমার যে 1.05 ভোল্ট হবে খুব সম্ভবত। আচ্ছা ফাইন, এখন আমরা একটু চলো যে আমরা এটা তো আমার ইনর সেলের মান, তাই না? ওকে, এখন আমাকে বাইর করতে হবে যে কোষ বিভব মানে আমার ই সেলের মানটা বাইর করতে হবে, যেহেতু এটা অনাদর্শ অবস্থায় আছে। তো দেখো আমরা সবাই জানি যে ই সেল সমান সমান আমরা কি জানি? আমরা জানি যে ই সেল সমান সমান আমরা জানি যে ইনর সেল মাইনাস মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF ইন্টু হচ্ছে তোমার লগ কিউ, ঠিক আছে, লগ কিউ, ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে ভাই আমাকে কিউ এর মানটা বাইর করতে হবে। সো কিউ মানে কি? তো কিউ মানে হচ্ছে তোমার, আমরা একটু পরে দেখছি যে কিউ মানে কি। তো প্রথমে আমরা চলো বিক্রিয়াটা একটু লিখে ফেলি। সো দেখো এখানে কি ঘটনা ঘটছে, দেখো নিকেল ছিল, সে নিকেল থেকে নিকেল 2+ হয়েছে। সো আমি একটু এটাকে ছোট করে ফেলি, না এভাবে লিখি সমস্যা নেই। আচ্ছা, সো দেখো নিকেল থেকে নিকেল 2+ হয়েছে। সো নিকেল থেকে নিকেল 2+ কখন হবে? যখন নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তখন নিকেল থেকে নিকেল 2+ হবে, তাই না? কমন সেন্স। আবার দেখো সিলভার প্লাস ছিল, সিলভার প্লাস থেকে সে সিলভার হয়েছে, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে দেখো সিলভার প্লাস সে কি করবে? সে একটা ইলেকট্রন গ্রহণ করে, সে সিলভার হবে, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, একজনে 2টা ইলেকট্রন ত্যাগ করছে আর একজনে একটা গ্রহণ করছে, এটা তো কোনোদিন পসিবল না। আমি যদি তোমাকে 2টা ইলেকট্রন দেই, তুমি 2টাই গ্রহণ করবা। আমি যদি তোমাকে একটা দেই, তুমি একটাই গ্রহণ করবা। সো এটাকে কি করতে হবে? আমাকে ব্যালেন্স করতে হবে। সো আমি এখানে দিলাম 2, এখানে দিলাম আমি 2, এখানে দিলাম আমি 2। আচ্ছা ফাইন। সো দেখো +2 -2 কাটা, তার মানে এখানে কি থাকে? নিকেল +2 সিলভার প্লাস থাকে, আর ডান পাশে কি থাকে? নিকেল 2+ থাকে প্লাস 2 সিলভার থাকে, ওকে ফাইন। এখন দেখো আমার ইনর সেলের মান কত? ইনর সেলের মান হচ্ছে তোমার 1.05, 1.05 দিলাম আমি, মাইনাস 2.303, তারপর এখানে দিলাম আমি RT। এগুলো যেভাবে আছে সেগুলোকে আমি রেখে দিই আর কি, তুমি দেখো না কি ঘটনাটা ঘটে। আচ্ছা, এখন দেখো লগ লগ দিলাম। আচ্ছা তুমি চাইলে এই মানগুলো বসাতে পারো। আচ্ছা আমি একটু মানগুলো বসেই করি তোমাদের হিসাবে সুবিধার্থে আর কি, বা তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, এটা একটু এই পাশে লিখি, ওকে। আচ্ছা, তো ইনর সেলের মান হচ্ছে তোমার 1.05 মাইনাস মাইনাস 2.303, আর এর মান কত? 8.314। আর টেম্পারেচার কত? 25 ডিগ্রি। 25 ডিগ্রি মানে 298 কেলভিন। আর এখানে দেখো তো আমার এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? আমার 2টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তার মানে এখানে দিলাম আমরা 2 ইন্টু এফ মানে হচ্ছে 96,500
500 দিলাম, ওকে ফাইন। ইনটু দেখো এখানের মধ্যে আমরা একটু পাশে সরাই, আমরা এখানের মধ্যে এখন দেখো লগ, তো আমরা এখানে দিলাম লগ, লগ উপরে কি থাকবে ভাইয়া বলতো? উপরে আমরা বলছিলাম যে উৎপাদের আয়নের ঘনমাত্রা থাকবে। দেখো তো উৎপাদের মধ্যে আয়ন হিসেবে কি আছে? নিকেল 2 প্লাস আছে, সো আমরা এখানে দেব নিকেল 2 প্লাসের ঘনমাত্রা দেব, ওকে। এখন নিকেল 2 প্লাস যেটা আছে তার সহগ কত? 1, সো 1 উপরে দেওয়া যায় কথা, না দেয়া একই কথা, ডিভাইডেড বাই বিক্রিয়ক যেটা আছে, বিক্রিয়কের মধ্যে আয়ন হিসেবে কি আছে? সিলভার প্লাস আছে, সো আমরা এখানে কি করবো? আমরা এখানের মধ্যে সিলভার প্লাস যেটা আছে তার ঘনমাত্রা দেব। এখন সিলভার প্লাসের সহগ কত? 2, তার মানে আমরা উপরে দিব স্কোয়ার দিব, ঠিক আছে, উপরে আমরা স্কোয়ার দিব। আচ্ছা, তো আমরা দেখো এখানে মানগুলো একটু বসাই, যে 1.05 মাইনাস দিলাম আমরা যে 2.303 ইন্টু 8.314 ইন হচ্ছে তোমার 298। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা দেখো, সো দেখো যেহেতু আমার টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সো আমরা এই যে মানটা আছে এই মানটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 0.06 ডিভাইড বাই 2 লিখতে পারি। ওই যে আমরা লিখছিলাম, একটু আগে সূত্রটা লিখছিলাম, কোথায় লিখছিলাম আমরা? হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এখানে লিখছিলাম, এই যে এইভাবে লিখছিলাম আর কি, যখন টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সো আমি এখানে লিখি যে 0.06 ইন্টু হচ্ছে তোমার লগ নিকেল 2 প্লাস যেটা আছে তার ঘনমাত্রা কত? 0.01 মোলার। আর সিলভার প্লাস যেটা আছে তার ঘনমাত্রা কত? 0.1, তারপর দিলাম আমরা স্কোয়ার দিলাম। সো 0.1 এর উপর স্কোয়ার দিলে কি আসে? 0.1 এর উপর স্কোয়ার দিলে 0.01 আসে, 0.01 আসে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো 0.1 কাটা, তার মানে এখানে কি আসে? এখানে আসে তোমার লগ 1, আর লগ 1 এর মান কত? 0, তার মানে এটার ওভারঅল মান কত হবে? 0 হয়ে যাবে। তার মানে আমার ই সেল এর ওভারঅল মান কত হবে ভাই বলতো? 1.05 ভোল্ট হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। আচ্ছা, বুঝো নাই? কোনো সমস্যা নেই। দেখো আমরা এখানে এই জিনিসগুলো লিখছি আর কি, সূত্রটা লিখছি, সূত্রটা লেখার পর আমরা কিউ লিখছি। তো কিউ লেখার জন্য আমাকে কি করতে হয়েছে? বিক্রিয়াটা লিখতে হয়েছে। তো বিক্রিয়া লেখার পর দেখো আমার উৎপাদে কি থাকবে? উৎপাদ থাকবে তোমার নিকেল 2 প্লাসের ঘনমাত্রা ডিভাইড বাই সিলভার প্লাসের ঘনমাত্রা, এবং যেহেতু তার সহগ 2, তার মানে এখানে আমরা স্কোয়ার দিছি আর কি। আর আমরা দেখো যে এখানে এই যে মানগুলো আছে, এই মানগুলোকে আমরা একত্রে বের করে পাইছি কত? 0.06 আর কি, মানে শর্টকাট আর কি, হিসাবে সুবিধার্থে। তো আমরা এখানে মানগুলো বসালাম। আর ই মানে কি? তুল্য সংখ্যা। এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? একজনে 2টা ত্যাগ করছে, আরেকজনে 2টা গ্রহণ করেছে, তার মানে 2টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তারপর দেখো এখানে সবগুলো মান বসানোর পর আমরা এখানের মধ্যে লগ 1 পাইছি, আর লগ 1 এর মান হচ্ছে তোমার 0, সো এটা যদি 0 হয় তার মানে কি? আমার এটার অবর মান কি 0 হবে, কারণ সামথিং ইন্টু 0 মানে 0। তো 1 মাইনাস 0.5 মাইনাস 0 মানে কত? 1.05 ভোল্ট হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা, ওকে ফাইন। এখন বলছে যে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার কোষের বিভব কিভাবে বৃদ্ধি করা যায়। তার মানে এখানে আমাকে ইসেলের মানটা কিভাবে বৃদ্ধি করা যায় এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা ফাইন। সো দেখো আমরা কি জানি? আমরা সবাই জানি যে আমরা সবাই জানি যে ইসেল সমান সমান কি জানি? আমরা সবাই ইসেল সমান সমান জানি। আমরা ইনর্ট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে তোমার ইএফ, তাই না? ওকে, তারপর এখানে কি হবে? লগ কিউ হবে। তো লগ কিউ মানে কি? উপরে কি থাকবে? উৎপাদের আয়নের ঘনমাত্রা থাকবে। সো এখানে আয়ন হিসেবে কি আছে? Sn2 প্লাস আছে, তার মানে এখানে আমরা Sn2 প্লাসের ঘনমাত্রা দেব, ডিভাইডেড বাই আমরা এখানে কি দেব? বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা দিব। সো বিক্রিয়কের মধ্যে কি আছে? আয়ন হিসেবে সিলভার প্লাস আছে, আর যেহেতু সিলভার প্লাসের মধ্যে এখানে সহগ হিসেবে 2 আছে, তার মানে এটাকে আমরা স্কোয়ার দিব। ওকে ফাইন। এখন আমাকে দেখতে হবে যে আমি কি উপায়ে ইসেলের মানটা বৃদ্ধি করতে পারি। আচ্ছা, তো এখন আমরা সবাই একদম ছোটবেলা ক্লাস 9-10 আমরা কি একটা জিনিস পড়ে আসছিলাম না, যে লগ এ ডিভাইডেড বাই বি সমান সমান আমরা কি লিখতে পারি? মাইনাস লগ বি ডিভাইডেড বাই এ লিখতে পারি, তাই না? তাহলে দেখো এখন একটা জিনিস খেয়াল করো, ইনর্ট সেল মাইনাস, আচ্ছা মাইনাস না, আমরা এখানে দেখো যে লিখি আমরা যে 2.303 RT ডিভাইডেড বাই ইএফ লিখলাম। ওকে, এখন আমি কি করলাম? এটাকে উল্টাই দিলাম। সো উল্টে দিলে এখানে কি হবে? মাইনাস চলে আসবে। সো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। সো আমি এখানে দিলাম প্লাস দিলাম, তাহলে এখানে কি হবে? লগ উপরে দিব আমরা সিলভার প্লাস যেটা আছে, সিলভার প্লাসের উপরে দিব আমরা স্কোয়ার ডিভাইড বাই আমরা দেব
টিন প্লাস যেটা আছে, টিন টু প্লাস যেটা আছে তার ঘনমাত্রা দিব আর কি। মানে জাস্ট এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পরে এখানে কি হয়েছে, মাইনাস আসছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর কি। আচ্ছা, ওকে। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা ই সেলের মানটা কিভাবে বাড়াইতে পারি। সো ই সেলের মানটা বাড়াইতে পারি, দেখো যে আমরা যদি এখানে মধ্যে সিলভার প্লাস যেটা আছে, সিলভার প্লাস যেটা আছে তার ঘনমাত্রা যদি বাড়াই, তাহলে কি আমার এটার ওভারঅল মান বাড়বে, আর এটার ওভারঅল মান বাড়বে মানে আমার ই সেলের মানটা বাড়বে। তার মানে আমরা এখানে কি করবো ভাবতো, সিলভার প্লাসের ঘনমাত্রা বাড়াবো, সিলভার প্লাসের ঘনমাত্রা বাড়াবো। তো সিলভার প্লাসের ঘনমাত্রা বাড়ালে আমার এটার ওভারঅল মান বাড়বে, আর এটার ওভারঅল মান বাড়া মানে ই সেলের মানটা বাড়বে। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এস এন টু প্লাস যেটা আছে, এস এন টু প্লাসের ঘনমাত্রা যদি কমাই, তাহলে কি হবে আমার, এটার ঘনমাত্রা কমালে আমার এটার ওভারঅল মানটা আমার বৃদ্ধি পাবে, আর এটার ওভারঅল মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার ইসেলের মানটা বৃদ্ধি পাবে। তো আমরা এখানে দেখি যে এস এন টু প্লাস যেটা আছে, এস এন টু প্লাসের আমরা ঘনমাত্রা বৃদ্ধি করব। সো সিলভার প্লাস যেটা ছিল, এটা কিভাবে বলতো, এটা ছিল তোমার বিক্রক, অর্থাৎ আমরা বিক্রক যেটা আছে, বিক্রক যেটা আছে, বিক্রকের পরিমাণ বৃদ্ধি করলে আমার কোষ বিভব মান বৃদ্ধি পাবে, অথবা আমরা যদি উৎপাদ যেটা আছে, এস এন টু প্লাস উৎপাদ যেটা আছে, উৎপাদের পরিমাণ যদি কমাই, উৎপাদের পরিমাণ যদি কমাই, তখন আমার কি হবে, তখন আমার ই সেলের মানটা বৃদ্ধি পাবে, মানে কোষ বিভবের মানটা বৃদ্ধি পাবে আর কি। মানে এটা কমানো মানে আমার এইটার ওভারঅল মান বৃদ্ধি পাওয়া, আর এটার ওভারঅল মান বৃদ্ধি পাওয়া মানে কিভাবে বলতো, আমার ই সেলের মানটা বৃদ্ধি পাওয়া, তাই না? আচ্ছা আচ্ছা, অনেকে হয়তো বা এই জিনিসটা বুঝে না। দেখো, ধর আমরা দিলাম লব ডিভাইডেড বাই হর, আমি এটার মানটাকে ধরলাম আমি এক্স ধরলাম, ওকে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, যে আমার হরের মান যত ছোট হবে আমার এক্স এর মান কি তত বৃদ্ধি পাবে না? আর এক্স এর মান বৃদ্ধি পাওয়া মানে কিভাবে বলতো, আমার এটার ওভারঅল মানটা বৃদ্ধি পাওয়া, কারণ লব ডিভাইড বাই হর এটার ওভারঅল মানটাকে আমরা এক্স ধরছি আর কি। আচ্ছা, ওকে। তো আমরা এটাতে আমরা কি বুঝছি, এটাতে আমরা বুঝছি যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে আমার কোষ বিভব বা ইসেলের মান বাড়ে, অথবা আমরা উৎপাদের ঘনমাত্রা হ্রাস করলে আমার কোষ বিভবের মানটা বাড়ে। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু ঢাবি 24-25 এই কোশ্চেনটা আসছিল আর কি। মানে ঢাবি কিন্তু এই টাইপটা, মানে এই টাইপের কোশ্চেনগুলো অনেক বেশি ফেভারিট আর কি। দেখবা এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ঢাবি অনেক বেশি করে। আচ্ছা, সো এখন দেখো এখানে কি বলছে, যে নিচের কোন আয়নের ঘনমাত্রা আহ, বৃদ্ধি করলে প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি হবে। আচ্ছা, মানে ই সেলের মানটা প্রমাণ সেল, প্রমাণ সেল মানে কি হয় বলতো, প্রমাণ সেল মানে হচ্ছে তোমার ইনর সেলের মান, ওকে। মানে দেখো আমি বলি যে নিচে কোন আয়নের ঘনমাত্রা, আহ, এখানে হয়তো বা প্রশ্নে একটু হালকা লেগিংস আছে, যে নিচে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করলে প্রমাণ সেল, সেলের বিভব, মানে সেলের বিভব মানে হচ্ছে তোমার ই সেল, ই সেলের মানটা ইনর সেলের মানের চেয়ে বৃদ্ধি পাবে, ওকে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানের মধ্যে আমার মানে কি করতে হবে, দেখো তো এখানের মধ্যে আমাকে কি করতে হবে। আচ্ছা চলো আমরা একটু বিক্রিয়াটা প্রথমে লিখি, আমরা প্রথমে বিক্রিয়াটা একটু লিখে ফেলি, তারপর আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। তো দেখো এখানে কি ছিল, জিঙ্ক ছিল, জিঙ্ক থেকে সে জিঙ্ক টু প্লাস হয়েছে, মানে জিরো থেকে সে প্লাস টু হয়েছে, চার্জ সংখ্যা বাড়ছে, তার মানে এখানে জারণ হয়েছে। তার মানে দেখো জিঙ্ক ছিল, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হয়েছে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক টু প্লাস হয়েছে। অপরদিকে দেখো এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস হয়েছে, তো এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস হয়েছে মানে কি, আমার চার্জ সংখ্যা কমছে, আর চার্জ সংখ্যা কমছে মানে কি, সে ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে দেখো এফি থ্রি প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়েছে, এফি টু প্লাস হয়েছে, তাই না? ওকে ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে আমার একজনের দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, অন্যজন একটা গ্রহণ করছে, এটা তো পসিবল না। একজনের দুইটা ত্যাগ করলে আরেকজন দুইটাই গ্রহণ করবে। সো আমি কি করলাম, এখানে দুই দ্বারা গুণ দিয়ে দিলাম। সো দেখো তো এখানে কি আসে, এখানে আমাদের আমরা যদি একটু হিসাব করে দেখো, যে প্লাস টু মাইনাস টু কাটা, তার মানে এখানে কি থাকে, জিঙ্ক থাকে প্লাস টু এফি থ্রি প্লাস থাকে, আর এই পাশে থাকে তোমার জিঙ্ক টু প্লাস প্লাস কি থাকে, টু এফি টু প্লাস থাকে। তার মানে এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়া, এটা কি আমার, এটা হচ্ছে আমার একটা কোষ বিক্রিয়া, ওকে। এখন আমাকে দেখতে হবে যে এখানের মধ্যে আমরা কিভাবে ই সেলের মানটা বৃদ্ধি করতে পারি, ঠিক আছে, ওকে। সো দেখো আমরা জানি যে ই সেল সমান সমান, আমরা কি জানি, দাঁড়াও একটা মিনিট। তো আমরা ই সেল সমান সমান কি জানি, আমরা ই সেল সমান সমান জানি আমরা যে ইনর্ট সেল, ঠিক আছে, ইনর্ট সেল, ইনর্ট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই ইএফ, আমরা লন দিয়ে লিখি, লন কিউ। তো কিউ মানে কিভাবে বলো তো, আমার উপরে থাকবে উৎপাদের আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। তো এখানে আমাদের দেখো আমার আয়ন হিসেবে কি আছে বলতো, জিঙ্ক টু প্লাস আছে, তো জিঙ্ক টু প্লাস দিলাম আমরা, জিঙ্ক টু প্লাস যেটা আছে তার সহগ কত, ওয়ান। তো আমি এখানে ওয়ান ওয়ানের মতো রেখে দিলাম। দেখো তো এখানে কি আমার
আয়ন হিসেবে কি Fe2+ আছে না, তার মানে দেখো Fe2+ যেটা আছে সেটাকে আমরা লিখবো। সো আমি এখানে লিখলাম Fe2+। Fe2+ যেটা আছে সেটাকে আমরা লিখে দিলাম, আর এখানে তার সহ কত 2, তার মানে সেটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। সো যেহেতু এখানে আমার দুইটাই আয়ন আছে, তার মানে এখানে আমরা গুণ দিয়ে দিব। আমি আবার বলি, দেখো যতগুলো আয়ন আছে সবগুলো আয়নের ঘনমাত্রা নিব, এবং যদি দেখা যায় একাধিক আয়ন থাকে তাদেরকে আমরা গুণ করে দিব, ডিভাইডেড বাই আমার বিকিরকের মধ্যে কি আছে ভাইয়া বলতো, আয়ন হিসেবে Fe3+ আছে। সো আমি এখানে দিলাম Fe3+ দিলাম। ওকে, তো Fe3+ যেটা আছে তারপর কি আছে, স্কোয়ার আছে। ওকে, এখন আমরা কি করলাম, এটাকে একটু উল্টাই দিলাম। তার মানে এখানে কি হবে, এখানে হবে তোমার E0 সেল প্লাস RT ডিভাইডেড বাই EF হবে। RT ডিভাইড বাই EF হবে, তারপর এখানে হবে লন, উপর কি হবে, উপর হবে তোমার Fe3+, তারপর হবে তোমার স্কোয়ার হবে, তাই না, তারপর হবে তোমার স্কোয়ার ডিভাইড বাই হবে তোমার জিঙ্ক 2+ ইন্টু হবে তোমার Fe2+ স্কোয়ার হবে, তাই না। ওকে, দাঁড়াও আমরা একটু এটাকে একটু পাশে সরাই। ওকে, তো এখন তুমি আমাকে বলো তো এখানে কি ঘটনা ঘটবে। দেখো যে আমাকে কি করতে হবে, বেশি করতে হবে, মানে ইসলাম মানটা বাড়াতে হবে। তার মানে দেখো তো যে আমার Fe3+ যেটা আছে এটা ঘনমাত্রা যদি আমি সর্বাধিক করি, তার মানে কি আমার ইসলাম মানটা বাড়বে না, হ্যাঁ ইসলাম মানটা বাড়বে। বাট তুমি আমাকে বলো আমরা যদি জিঙ্ক 2+ অথবা Fe2+ এর মানটা বাড়াই, তার মানে কি আমার এটার অপরণ মানটা কমে যাবে, আর এটার অপরণ মান কমে যাওয়া মানে কি আমার ইসলাম মানটা কমে যাবে। তার মানে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে Fe3+ এর ঘনমাত্রা সর্বোচ্চ রাখতে হবে। তো দেখো তো এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার সি, কারণ এখানে হচ্ছে তোমার Fe3+ যেটা আছে তার ঘনমাত্রা সর্বাধিক। ঠিক আছে, ওকে, মানে এটা তুমি এভাবে রাখবা আর কি, যে আমার উৎপাদ যেটা আছে, সরি বিক্রয়ক যেটা আছে, বিক্রিয়ক যেটা আছে বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করতে হবে, আর উৎপাদ যেটা আছে উৎপাদের পরিমাণটা হ্রাস করতে হবে। ওই যে আমরা একটু আগে দেখছিলাম আর কি অবজারভেশনের মাধ্যমে, আমার বিক্রিয়ক বৃদ্ধি করতে হবে, উৎপাদের পরিমাণটা হ্রাস করতে হবে। আচ্ছা, এখন দেখো যে নিচের কোনটি গ্যালভানিক সেলের ইএমএফ এর মানটা মানে ক্রম অনুসারে কোনটা, দেখো তো সব ক্ষেত্রে কিন্তু আমার এখানে আমাদের সেম জিনিসটাই আছে আর কি, সেম জিনিস আছে, আয়রন আছে, কপার আছে। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু বিক্রিয়াটা লিখে ফেলি। বিক্রিয়াটা লেখার পর আমরা দেখি কোনটা বিক্রিয়ক কোনটা উৎপাদ। তুমি চাইলে এভাবে লিখতে পারো, দেখো যে আমার এটা যেটা আছে এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। ঠিক আছে, আবার দেখো এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। ঠিক আছে, বিক্রিয়ক এবং প্রোডাক্ট। সো এইভাবে বাইর করা যাচ্ছে, আমরা চলো ওইভাবে বাইর করি আর কি, তো তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, সো দেখো যে আমরা আয়রন যেটা আছে, আয়রন কি করছে, আয়রন সে তোমার দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে Fe2+ পরিণত হয়েছে। অপরদিকে দেখো কপার 2+ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হয়েছে। আচ্ছা, তো আমরা যদি যোগ করি তার মানে কি হবে, +2 -2 কাটা, তার মানে এখানে কি থাকে, Fe থাকে প্লাস কপার 2+ থাকে, আর এই পাশে কি থাকে, Fe2+ থাকে প্লাস কপার থাকে। ওকে, এখন আমাকে কি করতে হবে ভাই বলতো, আমাকে দেখতে হবে যে কোথায় আমার এই যে কোষ বিভব যেটা আছে সেটা মানটা আমার বেশি, এটা কথা। আচ্ছা, তো কখন বেশি হবে ভাইয়া বলতো, দেখো এখানে আমাদের আমার বিক্রিয়ক হিসেবে আছে কপার 2+, আর উৎপাদ হিসেবে আছে আমার Fe2+। তো আমরা জানি যে বিক্রিয়ক যেটা আছে, বিক্রিয়কের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি থাকলে আমার ইসেলের মানটা বৃদ্ধি পায়। আবার দেখো উৎপাদ যেটা আছে তার পরিমাণ যদি হ্রাস পায় তখন আমার ইসেলের মানটা বৃদ্ধি পায়। ওকে ফাইন, তাহলে দেখো তো এখানের মধ্যে আমার 3 নাম্বারটার মধ্যে দেখো তো 3 নাম্বারটার মধ্যে আমার যে Fe2+ যেটা আছে, আচ্ছা এখানে আমরা বিক্রিয়ক হিসেবে আমরা দেখো এখানে কি আছে আমার কপার 2+ আছে। তো কপার 2+ আমরা এখানে লিখে দিই। ঠিক আছে, মানে কপার 2+ বাড়া মানে ইসের মানটা বাড়া। আবার উৎপাদ হিসেবে কি আছে হয় বলতো, Fe2+ আছে। সো Fe2+ যেটা আছে, Fe2+ এর মান কমা মানে হচ্ছে আমার ইসের মানটা বৃদ্ধি পাওয়া। ওকে, সো এখন দেখো তো যে আমার কোন অপশনের মধ্যে কপার 2+ এর পরিমাণ বেশি আছে এবং Fe2+ এর পরিমাণ কম আছে। দেখো 3 নম্বর অপশনটাতে খেয়াল করো, এখানে কপার 2+ এর পরিমাণ বেশি আছে, আবার Fe2+ এর পরিমাণটা কম আছে। তার মানে দেখো আমার দুইটি আছে, তার মানে কি এখানে মধ্যে আমার এসির মানটা সবচেয়ে বেশি হবে। তার মানে এটা হচ্ছে তোমার E3টা হবে তোমার সবচেয়ে বেশি। এখন দেখো তো E3 সবচেয়ে বেশি কোথায় আছে, বিতে আছে, সিতে আছে, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে আর কি। ওকে, আচ্ছা তার মানে এই দুইটা আমরা ক্যান্সেল আউট করে দিলাম আর কি, বুঝছো নাই। আচ্ছা আমি আবার বুঝে দেখো, আমরা কি জানি, আমরা জানি যে বিক্রিয়ক যত বৃদ্ধি পায় ইসের মানটা বৃদ্ধি পায়, উৎপাদ যত হ্রাস পায় ইসের মানটা বৃদ্ধি পায়। ওই যে আমরা একটু আগে অবজার্ভ করছিলাম আর কি, ওই যে এই জায়গা থেকে। ওকে, এখন এখানে মধ্যে আমার বিক্রিয়ক হিসেবে কি আছে, কপার 2+ আছে, কারণ বাম দিকে উৎপাদ হিসেবে কি আছে, Fe2+ আছে। অর্থাৎ কপার 2+ যত বৃদ্ধি পাবে
অথবা Fe2+ যত হ্রাস পাবে আমার ইসিএল মানটা তত বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানের মধ্যে আমার অপশনগুলোর মধ্যে কপার 2+এর মধ্যে সবচেয়ে বেশি ঘনমাত্রা আছে আর Fe2+ এর মধ্যে সবচেয়ে কম ঘনমাত্রা আছে। তার মানে দেখো দুইটাই সিকোয়েন্স মেনে চলছে, তার মানে আমার ইসিএল মানটা বেশি হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার এখন এখানের মধ্যে উৎপাদ যেটা আছে Fe2+ এর পরিমাণ বেশি, আবার কপার 2+ যেটা বিক্রিয়ক আছে তার পরিমাণ কম। মানে এটা কি একটা উল্টা হয়ে গেছে না? উল্টা হয়ে গেছে না? দেখো আমার থাকার কথা ছিল কি, Fe2+ থাকার কথা ছিল সবার নিম্ন, আর এটা থাকার কথা ছিল সবার উপর। মানে দেখা গেছে এটা হয়ে গেছে সবার উপর, মানে সবচেয়ে বেশি, আর এটা হয়ে গেছে সবচেয়ে নিম্ন। তার মানে এটা কি উল্টা হয়ে গেছে? তার মানে এটার যে কোষ বিভব যেটা আছে এটা কি সবার কম হবে না? এটা সবার কম হবে। তার মানে E3 হবে সবচেয়ে বেশি, আর সবার কম হবে তোমার E1। তাহলে মাঝখানে কোনটা থাকে? মাঝখানে থাকে তোমার E2। তার মানে এখানে অপশন কোনটা হবে? অপশনটা হবে তোমার E3, E2, E1। ঠিক আছে, বুঝছো কিনা? আচ্ছা, যদি না বুঝো আমাকে একটু জানাও বা কমেন্ট করিও, আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করবো আর কি। মানে ঠিক কিভাবে দেখো, আমাকে দেখতে হবে যেখানে কোথায় বেশি আছে। এখানে দেখো আমার বিক্রিয়ক বেশি আছে, উৎপাদ কম আছে, মানে দুইটার ফুল সিকোয়েন্স মেনে চলতেছে, তার মানে এখানে ইসের মান সবচেয়ে বেশি। বাট এখানের মধ্যে দেখো যে আমার বিক্রিয়ক যেটা আছে, সরি, উৎপাদ যেটা আছে Fe2+, উৎপাদ হচ্ছে তোমার সবার বেশি আর বিক্রিয়ক সবার কম, মানে উল্টো হয়ে গেছে। সো উল্টো হয়ে গেছে মানে কিভাবে বলতো, এখানের মধ্যে আমার কোষ বিভব মান সবচেয়ে কম, তার মানে সবার লাস্টে হবে তোমার E1, আর মাঝখানে আসবে তোমার E2, তার মানে সিকোয়েন্স কোনটা হবে? বি হবে, E3 সবচেয়ে বেশি, তারপরে E2 হবে, তারপর হবে তোমার E1 হবে। আচ্ছা, আর এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমার নিজের একটু হোমওয়ার্ক করে নিবা, তাহলে তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি, মানে ঝালা করে নিবা আর কি। আচ্ছা, ওকে। এখন আসি যে 27°C তাপমাত্রায় তড়িৎদ্বারে 0.04 মোলার HNO3 দ্রবণ ব্যবহার করা হলো। তো এখন বলছে তড়িৎদ্বারের জারণ বিভবের মান কত। তো তুমি সবসময় মাথায় রাখবা যে যখন কোনো একটা অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া থাকবে তখন ই সেলের মানটা হবে, তোমার যে 2.2303 RT ডিভাইডেড বাই F হবে। ইন্টু হবে তোমার পিএইচ এর মান। এটা একটু সূত্র হিসেবে মাথায় রাখবা যে কি বলছি, যে যখন তোমাকে বলবে যে অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে তখন তুমি ইসিএল বা জারণ বিভব বলো বা কোষ বিভব বলো, তুমি তখন বাড়ি করবা ইসিএল সমান সমান 2.303 RT ডিভাইডেড বাই F ইন্টু পিএইচ এর মান। তো আমরা চলো একটু বাড়ি করি যে 2.303 আর আর এর মান কত? 8.314 আর টেম্পারেচার কত? টেম্পারেচার 27 ডিগ্রি মানে 300 কেলভিন। তো আমি এখানে 300 কেলভিন দিলাম। আর এফ এর মান কত ভাই বলো তো? এফ এর মান হচ্ছে তোমার 96,500 দিলাম আমাকে, 96,500 দিলাম আমাকে। এখন আসি পিএইচ। তো পিএইচ মানে আমরা কি জানি? পিএইচ মানে আমরা মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। বাট যদি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা না দিয়ে যদি আমাকে অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া থাকে তখন পিএইচ সমান সমান কি হবে? মাইনাস লগ অফ, তারপর এখানে কি হবে? যে অ্যাসিডটা আছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা ইন্টু ওই অ্যাসিডের ঘনমাত্রা। সো পিএইচ মানে আমরা এখানে লিখবো মাইনাস লগ লিখবো, তারপর এখানে দেখো কি লিখবো, এখানে আমরা লিখবো যে আমার যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 1। সো 1 ইন্টু 0.04। সো চলো আমরা একটু ক্যালকুলেটর এটা একটু হিসাব করে দেখি এখানে কত আসে আমাদের। তো আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া তুমি কখনো তুমি এটা সলভ করতে পারবা না আর কি। মানে এটা এই জিনিসগুলো তোমার ওই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, মানে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে বা সাস্ট আছে এগুলোর জন্য মানে বেশি ইম্পর্টেন্ট আর কি। কারণ এগুলো তো তোমার কিসে তোমার একটু অ্যাডভান্স জিনিস বেশি করে আছে, তাও তোমরা একটু ক্যালকুলেটর একটু হিসাব করে নিবা আর কি। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এসে আমরা অর্ধকোষ। তো অর্ধকোষের প্রকারভেদগুলো তোমার পরীক্ষাতে অনেক বেশি আসে আর কি, এমসিকিউতে। তো তোমরা একটু এই জিনিসগুলো একটু মাথায় রাখবা আর কি। যে যেমন ধরো তোমাকে বলো যে ধাতুর আয়ন, এই অর্ধকোষটার মানে এক্সাম্পল কোনটা? যেমন ধরো ম্যাগনেসিয়াম নিলাম, যেমন ধরো তোমাকে বলো এই জিনিসটা দেওয়া আছে, তোমাকে বলো যেটা কোন অর্ধকোষ। তাহলে দেখো ধাতু আছে, ধাতুর আয়ন আছে, তার মানে এটা কোন অর্ধকোষ হবে? ধাতুর আয়ন অর্ধকোষ হবে। আবার ধরো তোমাকে পরীক্ষাতে এভাবে দেওয়া আছে যে একটা ধাতু দেওয়া আছে, তার অদ্রবণীয় লবণ দেওয়া আছে, আবার তার অ্যানায়ন দেওয়া আছে, মানে এই লবণে অ্যানায়ন দেওয়া আছে। তাহলে তোমাকে বললো যেটা কোন অর্ধকোষ। তাহলে দেখো তো এটা কোন হবে? ধাতু আছে, এই ধাতুর অদ্রবণীয় লবণ আছে এবং এটার অ্যানায়ন আছে, তার মানে এটা কি হবে? ধাতুর অদ্রবণীয় লবণ অ্যানায়ন এই অর্ধকোষের মধ্যে পড়বে। তারপর এসে আমরা অ্যামালগাম তড়িৎদ্বার। সো অ্যামালগাম মানে কি বলতো, যে যখনই ধাতুর সাথে মার্কারি থাকবে এবং ওই ধাতুর আয়ন থাকবে তখন সেটাকে আমরা বলবো অ্যামালগাম তড়িৎদ্বার। সো তুমি মাথায় রাখবে অ্যামালগাম মানে সেখানে আমাদের কি থাকবে? মার্কারি থাকবে।
ঠিক আছে। গ্যাস তড়িৎদ্বার মানে কি, একটা মানে প্লাটিনাম তার থাকবে, তারপর এখানের মধ্যে একটা গ্যাস থাকবে এবং গ্যাসের আয়ন থাকবে। যেমন ধরো তোমাকে বললাম যে প্লাটিনাম, তারপর তোমাকে বললাম আমি যে এখানের মধ্যে H2 গ্যাস দিলাম এবং H+ দিলাম। ওকে, এখন আমি তোমাকে বললাম যে এটা কোন অর্ধকোষ, তো তুমি আমাকে বলো তো এখানে কি আছে, গ্যাস আছে, গ্যাসের আয়ন আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার গ্যাস তড়িৎদ্বার। তারপর দেখো যে ধরো সাপোজ এখানে একটা মানে জারণ অথবা বিজারণ হয়েছে, Fe2+ থেকে Fe3+ হয়েছে, তার মানে এটা কি হয়েছে, জারণ হয়েছে। তো যখন জারণ বিজারণ তুমি দেখবা সেটা হবে তোমার জারণ বিজারণ অর্ধকোষ। ঠিক আছে। আচ্ছা ওকে, এখন এসে আমরা যে তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। সো তড়িৎ পরিবাহী যেটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, আরটা হচ্ছে তোমার তড়িৎ বিশিষ্ট পরিবাহী বা আয়নিক পরিবাহী। আচ্ছা, তো ইলেকট্রনীয় পরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার সুপরিবাহী, তারপর অর্ধপরিবাহী, তারপর হচ্ছে তোমার সুপার পরিবাহী। তো এই যে আমার এক্সাম্পলগুলো আছে, তুমি এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবে আর কি। তারপর অর্ধপরিবাহী তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলি, তাই না? হ্যাঁ, সেমিকন্ডাক্টর বলি। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে আর কি। আচ্ছা, তারপর আসে আমরা যে তড়িৎ বিশিষ্ট পরিবাহী বা আয়নিক পরিবাহী, মানে তারা আয়ন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। সো এখানে দেখো যে সকল তড়িৎ বিশিষ্ট, যেমন তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বা তার লবণ, এগুলো হচ্ছে তোমার মানে তড়িৎ বিশিষ্ট আর কি, বা আয়নিক পরিবাহী। এটা সকল এটা সবল হবে, এটা কি হবে, সবল হবে, সবল। সবল তড়িৎ বিশিষ্ট কোনগুলা, আমার এই যে অ্যাসিড যেগুলো আছে, অ্যাসিড, তারপর এই অ্যাসিডের গুলো লবণ বা বেস, এগুলো হচ্ছে তোমার সবল আয়নিক পরিবাহী বা সবল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা, এই জিনিসগুলো আর কি। তারপর তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলা, পানি, কাঠ, রাবার। তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে চিনি আছে, গ্লুকোজ আছে, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবে আর কি, চিনি, গ্লুকোজ। আর এখানের মধ্যে তুমি HF, H2O, হ্যাঁ, মানে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, H2SO4, মানে কোনটা কোন তড়িৎ বিশ্লেষ্য, তুমি এই জিনিসগুলো একটু মাথায় রাখবা আর কি। আচ্ছা, তো এখানে বলছে যে নিম্নের কোনটি পানিতে যোগ করলে উৎপন্ন দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী হবে। এখন বিদ্যুৎ সুপরিবাহী করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা সবল তড়িৎ বিশ্লেষ্য যোগ করতে হবে। কি করতে হবে বলতো, সবল সবল তড়িৎ বিশ্লেষ্য যোগ করতে হবে। তো সবল তড়িৎ বিশ্লেষ্য কি করবে, সবল তড়িৎ বিশ্লেষ্য আমার আয়ন যেটা আছে, আয়ন প্রবাহকে সে বৃদ্ধি করবে। আর আয়ন প্রবাহিত হওয়া মানে কি বলতো, সেখানে আমার বিদ্যুৎ পরিবাহিত হতে পারবে। তো দেখো তো ভাইয়া যে আমার সবল তড়িৎ বিশ্লেষ্য কোনটা, সবল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, এগুলো হচ্ছে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে দেখো তো NaOH যেটা আছে, এটা একটা স্ট্রং বেস না, এটা একটা স্ট্রং বেস। তো স্ট্রং বেস মানে কি, সে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর সবল তড়িৎ বিশ্লেষ্য মানে কি, সে বিদ্যুৎ সুপরিবাহী হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষে পরিবাহীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়, ওই যে আমরা বলছিলাম যে আয়ন চলাচলের মাধ্যমে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আয়ন চলাচলের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে। আর যে ধাতুগুলো আছে, দেখো তুমি মাথায় রাখবা যে ধাতুর মধ্যে কিন্তু ইলেকট্রন প্রবাহের মাধ্যমে হয়, ধাতুগুলোর মধ্যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে হয়। বা এই যে তড়িৎ বিশ্লেষ্য যেগুলো আছে, তড়িৎ বিশ্লেষ্য যেগুলো আছে, এই তড়িৎ বিশ্লেষ্যগুলোর মধ্যে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য জিনিসগুলোর মধ্যে তোমার আয়ন চলাচলের মাধ্যমে, আয়ন চলাচলের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, ওকে। তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, যেমন ধরো লবণের মধ্যে তোমার বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে, বা বিভিন্ন যে অ্যাসিড আছে, বেজ আছে, এগুলোর মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হইতে পারে। তো এগুলো হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য। আর ধাতুগুলা ইলেকট্রন পরিবহনের মাধ্যমে তড়িৎ প্রবাহিত করে। আচ্ছা, এখন বলছি যে বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু কোনটি। তো তুমি মাথায় রাখবা যে বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু হচ্ছে তোমার কার্বন। কারণ দেখো কার্বনের দুইটা রূপভেদ আছে, কার্বনের দুইটা রূপভেদ আছে। দাঁড়াও একটা মিনিট। দাঁড়াও। আচ্ছা, সো আমরা জানি কার্বনের দুইটা রূপভেদ আছে। একটা হচ্ছে তোমার হীরক, হীরক, আরটা হচ্ছে তোমার গ্রাফাইট, তাই না? হীরক, আরটা হচ্ছে তোমার গ্রাফাইট। আচ্ছা, ওকে। তো হীরকের মধ্যে থাকে তোমার sp3, মানে ডায়মন্ডের মধ্যে থাকে sp3 সংকরায়ন, আর এখানে থাকে তোমার sp2 সংকরায়ন। এবং গ্রাফাইট যেটা আছে সে sp2 সংকরায়নের মাধ্যমে সে বিদ্যুৎ পরিবহন করে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে বি। আচ্ছা,
তারপর আসে যে নিচে কোনটি মৃদু তড়িৎ বিশিষ্ট। দেখো তো ওই যে আমরা একটু আগে দেখছিলাম, দেখো তো এখানের মধ্যে কি আমার HF যেটা আছে সেটা কি ম্যাচ করে না, তার মানে এটা হবে তোমার মৃদু তড়িৎ বিশিষ্ট বা দুর্বল তড়িৎ বিশিষ্ট। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার HF হবে আর কি। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট, আমরা দেখি তো এখানে আমার এটা তো চার্জটা শেষ হয়ে গেছে, দাঁড়াও একটা মিনিট। ওকে, তো চলো আমরা দেখি যে পরবর্তী কোশ্চেনটা দেখি একটু আমরা, যে এখন আসে আমরা তড়িৎ পরিবাহিতা। তো তড়িৎ পরিবাহিতাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে তোমার মোলার পরিবাহিতা, আর একটা হচ্ছে তোমার তুল্য পরিবাহিতা। তো আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। সো কাপ্পা মানে কি 1/r ইন্টু এল ডিভাইডেড বাই এ। এল মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য আর এ মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল আর কি, এবং উভয়টা কিন্তু সেন্টিমিটার এককে থাকবে। মোলার পরিবাহিতাকে আমরা ল্যামডা এম দ্বারা প্রকাশ করি। সো ল্যামডা এম মানে হচ্ছে তোমার কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই সি, সি মানে হচ্ছে ঘনমাত্রা। আর তুল্য পরিবাহিতা যেটা আছে সেটাকে আমরা প্রকাশ করছি তোমার ল্যামডা দ্বারা। সো ল্যামডা সমান সমান হবে কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই ই ইন্টু মানে তুল্য সংখ্যা ইন্টু ঘনমাত্রা। এখন এই যে তোমার এল ডিভাইড বাই এ আছে, এটাকে আমরা বলি কোষ ধ্রুবক। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কোষ ধ্রুবক বলি, কোষ ধ্রুবক বলি আমরা সবাই, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা চলো এখন এটার এককটা বাই করা ট্রাই করি। সো দেখো আমরা এখানে লিখলাম যে 1/, রোধের একক কিভাবে বলো তো, রোধের একক হচ্ছে তোমার ওহম, তাই না, ওহম দিলাম ওকে, ইন্টু দেখো আমার দৈর্ঘ্যের একক এখানে কি দেবো আমরা, সেন্টিমিটার দিব, আর ক্ষেত্রফলের একক কি দিব আমরা, সেন্টিমিটার স্কোয়ার দিব। তার মানে দেখো এখানে কি থাকে আমার, ওহম ইনভার্স, ওহম ইনভার্স, আর দেখো সেন্টিমিটার ডিভাইড বাই সেন্টিমিটার স্কোয়ার কাটাকাটি করলে এখানে কি থাকে, সেন্টিমিটার ইনভার্স 1 থাকে। তার মানে আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পার একক কি হবে, ওহম ইনভার্স 1, তারপর হবে তোমার সেন্টিমিটার ইনভার্স 1। আচ্ছা ফাইন, এখন এসে আমরা যে মোলার পরিবাহিতা যেটা আছে তার এককটা কি হবে। সো দেখো কাপ্পা, তো কাপ্পা মানে কিভাবে বলতো, এটা কাটাপ্পা না কিন্তু, এটা কাপ্পা। তো কাপ্পার একক কি, কাপ্পার একক হচ্ছে তোমার ওহম ইনভার্স 1, ওহম ইনভার্স 1, তারপর হচ্ছে তোমার সেন্টিমিটার ইনভার্স 1। আর ঘনমাত্রা যেটা আছে, ঘনমাত্রা একক কি হবে, মোল পার লিটার হবে। আর যেহেতু এখানে আমরা সেন্টিমিটার কিউব এককে নিতেছি বা সেন্টিমিটার নিতেছি, তার মানে এখানে আমরা দেব লিটার পরিবর্তে দেব যে মোল, মোল সেন্টিমিটার ইনভার্স কিউব, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে কি থাকে, এখানে থাকে তোমার যে মোল, মোল ইনভার্স 1, তারপর হচ্ছে তোমার ওহম ইনভার্স 1, ওহম ইনভার্স 1। আর এটা যখন উপরে যাবে তখন সেখানে কি হবে, এখানে হবে তোমার সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, তাই না, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, তার মানে এখানে হবে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এসে আমরা যে তুল্য পরিবাহিতা। সো তুল্য পরিবাহিতা মানে এখানে কি হবে দেখো, তো আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি না, দেখো যে কাপ্পা মানে কি, ওহম ইনভার্স 1, ওহম ইনভার্স 1 দিলাম ওকে, ইনটু হচ্ছে তোমার সেন্টিমিটার ইনভার্স 1, মানে কাপ্পা মানে কি ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে। ওকে, তো এখন দেখো যে আমার এই যে তুল্য সংখ্যা আছে, তো তুল্য সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তুল্য সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে ওকে। আর ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, মোল, তারপর দিব মোল পার লিটার না দিয়ে আমরা দিব মোল সেন্টিমিটার ইনভার্স 3 দিব, ওকে। আচ্ছা তাহলে দেখো এখানে কি আসে, যে আমার ওহম ইনভার্স 1 সেন্টিমিটার, তারপরে দেখো এখানে কি হবে, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, তারপর এখানে হবে তোমার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1 হবে, ঠিক আছে ওকে। এইগুলো ছিল তোমার একক আর কি, এগুলো পরীক্ষাতে অনেক সময় আসছে আর কি এমসিকিউতে, তো আসছে যেন তোমরা ভুল না করো সেই জন্য আমার এই জিনিসগুলো দেখাই দেওয়া আর কি। আচ্ছা এখন বলছে যে কোনো পরিবাহিতা কোষের প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার, তড়িৎদ্বার দ্বয় পরস্পর 3 সেন্টিমিটার দূরে অবস্থান করলে কোষ ধ্রুবক কত হবে। সো দেখো আমরা কি জানি, আমরা কোষ ধ্রুবক কত জানি, কোষ ধ্রুবক মানে জানি আমরা যে সেখানের মধ্যে উপর থাকবে এল, নিচে থাকবে এ। তো এল মানে কত হয় বলতে, এখানে কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার দেওয়া আছে। সো আমি এখানে দিলাম 3 দিলাম, আর আমার ক্ষেত্রফল কতটুকু দেওয়া আছে, 2 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা আমরা একটু 3 সেন্টিমিটার দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, 2 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। তার মানে এটা মানটা কত হবে, এটা মানটা হবে তোমার
যে 1.5 সেন্টিমিটার ইনভার্স 1 হবে। তার মানে 1.5 ইন্টু সেন্টিমিটার ইনভার্স 1 হবে। 1.5 সেন্টিমিটার ইনভার্স 1, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। বাট তোমরা অনেকেই আবেগে এই যে মিটার ইনভার্স 1 আছে, তোমরা এটা দাগাই দিবে আর কি। বাট আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সেন্টিমিটার ইনভার্স 1, কারণ এখানে আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, এখন বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পরিবাহিত কোষে 0.05 নর্মাল K2SO4 দ্রবণের রোধ হচ্ছে তোমার 100 ওহম। পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক হচ্ছে তোমার 0.5 সেন্টিমিটার ইনভার্স 1। আপেক্ষিক পরিবাহিতা ও তুল্য পরিবাহিতা নির্ণয় করো। আচ্ছা, তো আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কাপ্পা দ্বারা প্রকাশ করি। সো কাপ্পা মানে কি ছিল? 1 ডিভাইডেড বাই আর ইনটু ছিল তোমার এল ডিভাইডেড বাই এ ছিল, তাই না? ওকে, এখন দেখো 1 ডিভাইড বাই আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার 100 দিলাম, আমরা 100 দিলাম। ওকে, এখন দেখো এল ডিভাইডেড বাই এ, এটা কি একটা কোষ ধ্রুবক না? হ্যাঁ, কোষ ধ্রুবক। সো কোষ ধ্রুবকের মান এখানে কতটুকু দেওয়া আছে? 0.5 দেওয়া আছে। তো দেখো তো 0.5 ডিভাইড বাই 100, তার মানে এখানে কত আসে? এখানে আসছে তোমার 0.005 আসে, তাই না? এখানে 0.005 আসে। ওকে, তাহলে এটা এককটা কি হবে? এটা এককটা হবে তোমার ওহম ইনভার্স 1, তারপর হবে তোমার সেন্টিমিটার ইনভার্স 1 হবে, তাই না? আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা হবে আর কি আমার আনসার। ওকে, সো দেখো যে এখন আমাকে কি বাইর করতে হবে? আমাকে এখন বাইর করতে হবে যে এখানে আমাদের তুল্য পরিবাহিতা কত। সো তুল্য পরিবাহিতা আমরা কি লিখছিলাম ভাইয়া বলতো? আমরা লিখছিলাম যে ল্যামডা সমান লিখছিলাম। ল্যামডা সমান কি লিখছিলাম ভাইয়া বলতো? আমরা এখানে লিখছিলাম যে কাপ্পা ডিভাইডেড বাই ই ইন্টু সি লিখছিলাম, তাই না? ওকে, এখন এখানে আমার কাপ্পার মান কত? 0.005। ওকে, এখন আমার এখানের মধ্যে দেখো ই ইন্টু সি মানে কি ভাইয়া বলতো? ই ইন্টু সি মানে হচ্ছে তোমার নর্মালিটি, তাই না? আমরা নর্মালিটি সমান কি জানি? আমরা ই ইন্টু সি জানি। আচ্ছা, তো এখানে নর্মালিটি কতটুকু দেওয়া আছে ভাইয়া বলতো? 0.005 দেওয়া আছে। 0.005 দেওয়া আছে। তাহলে এখানে কত আসে ভাইয়া বলতো? এখানের মধ্যে তোমার 1 আসে, তাই না? 1 আসে খুব সম্ভবত। তাহলে এখানে তুল্য পরিবাহিতা কত? তুল্য পরিবাহিতা হচ্ছে তোমার 1, আর এটা হচ্ছে তোমার এটা আর কি 0.005। আচ্ছা, আমাদের এটা কি ঠিক আছে কিনা একটু দেখি তো। ও আচ্ছা, সরি, দুঃখিত, এখানে তো 1000 ছিল, তাই না? ওকে, তো এখানে তো একটা 1000 ছিল, 1000 তো আমরা এখানে বসাই নাই। 1000, ওকে, তো এখানে দিলাম আমরা 1000 দিলাম। তার মানে 1 ইন্টু 1000 হবে, 1000 হবে, তার মানে এখানে কি হবে? 1000 হবে, তাই না? আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এটা হবে। ওকে, ফাইন। এখন এটা ছিল আমাদের লাস্ট কোয়েশ্চনটা। তো আমরা এটা একটু করার ট্রাই করি আর কি। দেখো, তো এখানে কি বলছে যে H2O2 কে MnO4 দ্বারা জারণ করা হলে কোষ বিভব ইনর সেলের মানটা নির্ণয় করো। আচ্ছা, তো আমরা পরিমাণগত রসায়নে পড়ছিলাম না সবাই যে H2O2 যেটা আছে সেটা কি একটা বিজারক। তো H2O2 যেটা আছে সেটা হচ্ছে তোমার একটা বিজারক। মানে বিজারক মানে কি? তার কি ঘটবে? তার জারণ ঘটবে। কি ঘটবে? তার জারণ ঘটবে। আর MnO4 মাইনাস মানে সে কোথা থেকে আসছে? সে তোমার আসছে KMnO4 থেকে আসছে। আর KMnO4 কি ছিল? জারক ছিল। কি ছিল? সে জারক ছিল। তার মানে জারকের ক্ষেত্রে কি ঘটবে? জারকের ক্ষেত্রে তার বিজারণ ঘটবে, ঠিক আছে? তার মানে দেখো, আমার H2O2 যেটা আছে তার যেহেতু জারণ ঘটবে, তার মানে তার জারণ বিভবের মানটা নিতে হবে। আর KMnO4 যেহেতু তার বিজারণ ঘটবে, তার মানে তার বিজারণ বিভবের মানটা নিতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো যে আমরা এখন এখানের মধ্যে আমরা ইনর সেলের মানটা কিভাবে বাইর করব। সো ইনর সেল সমান সমান আমরা কি জানি? ইনর সেল সমান সমান আমরা জানি যে অ্যানোডে কিসের মান নেব আমরা? জারণ বিভবের মান নেব, প্লাস ইনোট অফ ক্যাথোডের কিসের মান নেব? ক্যাথোডের আমরা বিজারণ বিভবের মানটা নেব, ঠিক আছে? ওকে, এখন দেখো অ্যানোডের মধ্যে কি আছে? H2O2 আছে না? কারণ H2O2 এর জারণ ঘটবে, তার মানে H2O2 কে আমরা অ্যানোডে নেব। ওকে, এখন দেখো তো ভাইয়া যে H2O2 যেটা আছে তার কি এখানে জারণ ঘটছে নাকি বিজারণ ঘটছে? দেখো তো, যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে তার মানে এখানে তার বিজারণ ঘটছে। তো এই যে আমার কোষ বিভব যেটা আছে, এই কোষ বিভব মান এটা কিসের মান দেওয়া আছে? বিজারণ বিভবের মান দেওয়া আছে না? আমি আবার বলে দেখো, H2O2 হচ্ছে তোমার বিজারক। তো বিজারক মানে কি? তার জারণ ঘটবে। আর যার জারণ ঘটবে সে কোথায় থাকবে? অ্যানোডে থাকবে। তার মানে H2O2 এর আমরা জারণ বিভবের মানটা নেব। এখন দেখো H2O2 এখানে কি হয়েছে? সে 2টি ইলেকট্রন গ্রহণ করে H2O2 হয়েছে, তার মানে এটিকে একটা বিজারণ হয়েছে না, যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে। তো এই যে আমার কোষ বিভব যেটা আছে সেটিকে একটা বিজারণ কোষ বিভব না?
বাট আমার লাগবে তো জারণ কোষ বিভব। সো জারণ কোষ বিভবের মান কত হবে? -0.68 হবে, তাই না? ওকে ফাইন, প্লাস এখন দেখো ক্যাথোডের মধ্যে দেখো, ক্যাথোডের মধ্যে কি হয়? বিজারণ হয়। সো ক্যাথোডের মধ্যে কি আছে ভাইয়া বলতো? কেমোনোফোর আছে, কারণ কেমোনোফোরের বিজারণ ঘটবে। এখন কেমোনোফোরের ক্ষেত্রে তার বিজারণ বিভবের মান কত? এটাকে আমরা বাইর করতে পারবো না। দেখো যে অ্যামোনোফোর যেটা আছে সে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখানে কি হয়েছে? বিজারণ ঘটছে। সো বিজারণ ঘটার পর এখানে আমার যে কোষ বিভবের মানটা দেওয়া আছে সেটা কি? বিজারণ বিভবের মান। তার মানে দেখো অ্যামোনোফোর মানে যেটা আছে তার বিজারণ বিভবের মানটা আমার দেওয়া আছে ক্যাথোডের, সেটা হচ্ছে তোমার 1.51 ভোল্ট। তার মানে দেখো তো এটা আমার আনসারটা কত হবে? এটার আনসারটা কত হবে? এটা আনসারটা আমরা যদি একটু হিসাব করি, সো এটা আনসারটা আসবে তোমার 0.83, খুব সম্ভবত 0.83 আসবে। তো আমরা এখানে লিখি যে 0.883 ভোল্ট লিখলাম। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে এ। আমি আবার বলি, দেখো H2 হচ্ছে তোমার বিজারক, বিজারক মানে কি? তার জারণ ঘটবে। তার মানে H2 হচ্ছে তোমার অ্যানোডে থাকবে, আর MnO4 যেহেতু তোমার বিজারণ ঘটবে তার মানে সে থাকবে ক্যাথোডে। তার মানে আমরা এটার জারণ বিভবের মান নেব, এটার বিজারণ বিভবের মানটা নেব। বাট দেখো H2 এর মধ্যে এখানে কি হয়েছে? তার ইলেকট্রন গ্রহণ হয়েছে। তো যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে তার মানে এখানে কি? বিজারণ হয়েছে। তো এখানে আমার যে কোষ বিভবের মানটা দেওয়া আছে সেটা কি? বিজারণ বিভবের মান, বাট আমার লাগবে জারণ বিভবের মান। সো বিজারণ বিভবের মান যদি আমার এটা হয়, তার মানে জারণ বিভবের মানটা কত হবে আমার? -0.68। আর এটার কিসের মান নিতে হবে? আমার বিজারণ বিভবের মানটা নিতে হবে। দেখো তো এখানে কি? তার ইলেকট্রন গ্রহণ হয়েছে, আর ইলেকট্রন গ্রহণ হওয়া মানে এখানে কি? আমার বিজারণ হয়েছে। আর বিজারণ হওয়া মানে এখানে আমার কিসের মান দেওয়া আছে? এখানে আমার বিজারণ বিভবের মানটা দেওয়া আছে। তার মানে এটাই তার বিজারণ বিভবের মান। তো আমরা প্লাস এটার বিজারণ বিভবের মান দিয়ে দিছি, তার মানে এখানে আমার পাইছি 0.83 ভোল্ট আর কি। তো এটা ছিল আমাদের আনসার আর কি। তো আই থিঙ্ক সবাই আজকের ক্লাসে সবাই সবকিছু বুঝতে পারছো। সো তাও যদি তোমরা কেউ কিছু না বোঝো তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি আমার সর্বোচ্চ ট্রাই করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।